Ganjan. 17 Eco Control. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা নিয়ে এখন আর কথা বলতে পারছি না বিনোদ। এইভাবে এই সমস্যার সমাধান সম্ভব নয়। মেনকা শান্ত গলায় উত্তর দিল। ঘড়ির দিকে তাকালো সে। সূর্যদেব প্রশস্ত মুখে শোভা পাচ্ছেন। 7:30 বাজে, অনেক দেরি হয়ে গেল আজকে। এখন বিনোদের সাথে তর্ক করার মতো সময় আমার হাতে নেই। আর আমার মনে হয় এটা নিয়ে সামনাসামনি কথা বললেই বেশি ভালো হবে। ফোনের ওপার থেকে কতটুকুই বার বিনোদ বুঝবে। না না, এখন আমার হাতে অনেক কাজ। ঘরকন্যার কাজ সামলাতে সামলাতেই আমাকে হিমশিম খেতে হয়। আর আমার তো অত সামর্থ্যও নেই যে কাজের লোক রাখবো। বাড়িতে মেনকাই একমাত্র অর্থ উপার্জন করে, ফলে দায়ভারটাও ওর উপরই সবচেয়ে বেশি এসে পড়েছে। জীবনটা আগে এরকম ছিল না, একটা দিনের মধ্যেই হঠাৎ করে সব পাল্টে গেল। বাবার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো, আর মা সে খবর পেয়ে শয্যা নিল। বাদিক থেকে শরীরের অর্ধেকটা ভাগই প্যারালাইজড। জীবনের সমস্ত সঞ্চয়, আর্থিক পুঁজি জলের মতো ব্যয় হয়ে গেল ঠিকই, কিন্তু বাবাকে বাঁচাতে পারলাম না। আর সেই সঙ্গে মাও বাঁচার সমস্ত ইচ্ছেটুকু হারিয়ে ফেলল। ভাগ্যিস তখন ইউপিএসসির রেজাল্টটা বেরোলো, আর পোস্টিংটাও পেয়ে গেলাম চটজলদি। কোনো রকমের সংসারটা তো বাঁচাতে পেরেছিলাম সেইবার। প্লিজ একবার শোনো না আমার কথাটা। বিনোদের কথায় মেনকা যেন বাস্তবের মাটিতে ফিরে এলো। কানে হেডফোনটা গুঁজে নিল সে। ওপারের কথোপকথন নিজের মতো চলতে থাকে। সে বাসি জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে ফেলে ডিটারজেন্ট দিয়ে ঘুরিয়ে দিল। তারপর কয়েকটা টুকরো সবজি কেটে কুকারে চাপালো। তারপর চলল ঘর মোছা, ডাস্টিংয়ের পালা। সেসব শেষ করতে না করতেই কুকারে সিটি পড়ল। মেনকা ছুটল সেদিকে। বলছি, কন্ট্রাক্টগুলো কি সাইন হয়ে গেছে? শোনো বিনোদ, ওই কাগজপত্রগুলো না দেখে আমি কিচ্ছু বলতে পারবো না। তুমি কি আর কিছু বলবে? ও, আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগছে না বোধহয়, তাই না? আমি একটু বেশি জ্বালাচ্ছি তোমাকে আজকাল। না বিনোদ, ব্যাপারটা সেরকম নয়। তুমি নিজেও তো জানো যে আমি পার্সোনাল আর প্রফেশনাল ব্যাপারগুলোকে আলাদা রাখতে পছন্দ করি। আর দেখো, তাছাড়া এখন আমার অফিসেও লেট হয়ে যাচ্ছে। মায়ের খাওয়ার সময় হয়ে গেল, তাকেও তো খাওয়াতে হবে। আচ্ছা শোনো না, আজকে দুজনে বাইরে কোথাও ডিনারে যাই, যাবে? হ্যাঁ, আমি তো রাজি। কতদিন তোমার এই কিউট মন গলানো হাসিটা আমি দেখি না, বলো তো। আবার চিজি লাইন মারছো। শোনো, তুমি না এবার নতুন কিছু একটা ট্রাই করো, বুঝলে? ভুলে গেছো গতকাল দুপুরে দেখা হয়েছে আমাদের? আজকে কি আউটফিট পরবে সেটাই ঠিক করতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো মেনকা। আলমারিটা খুলেই মনটা ভালো হয়ে গেল। কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আত্মতৃপ্তি হলো তার। গতকাল দুপুর থেকে এখন অবধি কতটা সময় তোমাকে দেখিনি তুমি জানো? প্রায় ওই 1,29,000 সেকেন্ড। হ্যাঁ। না, ছেলেটা আমাকে সত্যিই ভালোবাসে। প্রথম মাসের অ্যানিভার্সারিতে বিনোদের কাছ থেকে পাওয়া লাল শাড়িটা টেনে বার করে মেনকা। এই শাড়িটা বিনোদের খুব পছন্দের, এটাই পরি। গত 6 মাস ধরে ওরা ডেট করছে, স্টেডি রিলেশনশিপ যাকে বলে। বিনোদের ইচ্ছে ছিল এনগেজমেন্টটাও সেরে ফেলবে, কিন্তু মেনকা রাজি হয়নি। তার ইচ্ছা মা একটু সুস্থ হলে তবেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেবে সে।
বিনোদ কথাও বলেছিল যে দরকার পড়লে সে ওদের ফ্ল্যাটে এসেও থাকতে পারে। তবে মেনকার মা একটু পুরনো দিনের লোক, তাই এইসব ব্যাপারে কতটা সম্মতি থাকবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ওর। বিনোদের সাথে একটা সহজ সম্পর্ক গড়ে উঠলে তারপর না হয় একসাথে থাকতে পারবে ওরা, কিন্তু তার আগে নয়। আচ্ছা, আমি এবার স্নানে যাব, 6টা নাগাদ আমার অফিস চলে এসো, কেমন? বিনোদ সেই প্রস্তাবে সায় দিল। ফোনটা কেটে দিল মেনকা। একটা গান গুনগুন করতে করতে বাথরুমে ঢোকে সে। বিনোদের মধ্যে একটা ব্যাপার আছে, ওর কথাগুলো শুনলে মনের ভার লাঘব হয়, মাথাটাও কেমন ঠান্ডা হয়। কেন হয় সেটা জানি না, শুধু এটুকু জানি যে এই সঙ্গীত দরকার আমি সারা জীবন অনুভব করেছি। মেনকা ওর মাকে খাবার খাওয়াতে খাওয়াতে কথা বলে যায়। যদিও ভদ্রমহিলা সেরকম কিছু বুঝতে পারেন না, উত্তর দেন বলে মনে হয় না, কিন্তু সে কথা বলে। ওর মাকে দেখাশোনা করার জন্য একজন নার্সকে নিযুক্ত করা হয়েছে। সে সকালে মেসেজ করে জানিয়েছে একটু দেরি হবে। ঘড়ির দিকে তাকায় মেনকা, দেরি হয়ে যাচ্ছে। ব্যাপারটা আন্দাজ করতে পেরে হাতের ইশারায় তাকে বেরিয়ে যেতে বলে মা। আর দ্বিরুক্তি না করে উঠে পড়ে মেনকা। মায়ের কপালে একটা চুমু খেয়ে লিফটের দিকে এগোয়। মেনকা, একবার শোনো। হঠাৎ ওর প্রতিবেশী রাজেশ্বরীর গলা শোনা যায়। তিনি দরজার মুখে দাঁড়িয়ে ওকে ডাকছেন। গৌরবর্ণা মহিলার কপালের উপর উজ্জ্বল লাল রঙের একটা টিপ। ঘরের ভিতর থেকে প্রার্থনা সঙ্গীতের ধ্বনি আর ধূপের গন্ধ ভেসে আসছে। মেনকা লিফটের দিকে তাকালো, এখনো আসেনি সেটা, দেরি আছে। এগিয়ে গেল প্রতিবেশিনীর দিকে। এই নাও। একটা সাদা খাম ওর হাতে ধরিয়ে দিলেন রাজেশ্বরী। মেনকা অবাক হয়ে ওর দিকে তাকালো। এই খামে আমার ভাগ্নের কুণ্ডলি আছে, আর ছবি দুটোই পাবে। ওর সাথে তোমার দেখা হয়েছে আগে, সে তো তোমাকে দেখেই গলে জল একেবারে। তোমায় বিয়ে করতে চায়। জানি তোমার মায়ের সাথে কথা বললে ভালো হতো, কিন্তু কি বলো তো, তোমার মত ছাড়া তো আর কিছু হওয়ার জো নেই। একবার দেখো ছবিটা, আমার মনে হয় তোমার মনে ধরবে। তারপর না হয় তোমার মায়ের সাথেও কথা বলা যাবে। মেনকা খামটা খুলেই আবার ফেরত দিয়ে দিল। সরি আন্টি, আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। কে? ওই বিনোদ, ওই লুচ্চা ছেলেটা? আন্টি প্লিজ মুখ সামলে কথা বলুন। আমি কি তোমার খারাপের জন্য বলছি মা? বিনোদ তো দেখি মস্তানদের সাথে ঘুরে বেড়ায়, সিগারেট খায়। ছি ছি। স্মোক করাটা কিন্তু খারাপ কিছু নয় আন্টি। সে তো নয় জানি, কিন্তু যা করছে, তোমায় জানিয়ে করছে কি? এই কথার উত্তরে মেনকা কি বলবে বুঝতে পারল না। আমি কি আজকে থেকে এই কমপ্লেক্সে আছি? 5 বছর হয়ে গেল। হ্যাঁ, তুমি তো নতুন এসেছো, তাই জানো না। আমি আগেও দেখেছি অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করছে বিনোদ। ওর স্বভাবটাই এটা। তোমার সাথে এতদিন কিভাবে আছে কে জানে। আন্টি প্লিজ, আমি শেষবারের মতো আপনাকে বলছি, এসব আজে বাজে কথা আমাকে বলবেন না। মানুষের পরিবর্তন হয়, আর আমি বিশ্বাস করি বিনোদ আগে যেমনই থাকুক, এখনও আমাকে যথেষ্ট ভালোবাসে। কথাগুলো রাজেশ্বরীর দিকে ছুঁড়ে দিয়ে ঝড়ের বেগে লিফটের দিকে এগিয়ে যায় মেনকা। সকাল সকাল মুডটা খারাপ করে দিল এই মহিলা। কিন্তু উনি যে কথাগুলো বললেন সেগুলো কি সত্যি? আবার এটাও ঠিক যে অবিশ্বাসের বীজই সমস্ত সম্পর্কের নষ্টের গোড়া। না না, আমি এই ফাঁদে কোনোভাবেই পা দেব না। হিলের শব্দ তুলে পার্কিং লট থেকে হেঁটে গিয়ে মেনকা গাড়িটা চালু করল। চাকা একটু এগোতেই অবশ্য একটা জিনিস খেয়াল করল সে। আবার মুডটা খিঁচড়ে গেল ওর। পিছনের চাকার টায়ারটা গেছে। হা হতো সে, এবার আর অটো ছাড়া কোনো গতি নেই। উফ, কি যে করি। কথাটা ভেবেই ফোনটা খুলে সবে প্রাইস চেক করছে, হঠাৎ একটা মোটর বাইক সবেগে এসে ক্রস করে ওর সামনে ব্রেক কষে দাঁড়ালো। মুখ তুলে মেনকা দেখল বিনোদ। আরে এই তো পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই তোমার গাড়িটা যাচ্ছে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। ব্যাপারটা একটু বেশি কাকতালীয় হয়ে গেল না? ঠিক এই সময়ে বিনোদ বেরোচ্ছিল।
না না, যাই হোক, এত ভেবের কাজ নেই। এই ব্যাপারে আর বেশি কথা বাড়ালো না মেনকা। তার চোখ অন্যদিকে। বিনোদের বাইকের সামনের ফাঁকা খাপটা থেকে উকি মারছে একটা ফাইল। মেনকা সেটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, এটা কি জিনিস? আরে ও কিছু না, তুমি উঠে পড়ো। অফিসে যেতে তোমার লেট হয়ে যাচ্ছে না? বাই দ্য ওয়ে, আমার অ্যাঞ্জেলকে কিন্তু এই গাঢ় লাল রঙটা দারুণ মানায়। ইস, বিয়েটা নেহাত হয়নি এখনো, তাই না হলে এই লাল শাড়িটার যে কী হাল এতক্ষণে করতাম আমি। ধুর, বাজে কথা রাখো তো, আগে বলো এটা কি? বলতে বলতেই বিনোদের হাত থেকে এক ঝটকায় ফাইলটা ছিনিয়ে নিয়ে খাপ খুলে পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখতে শুরু করে মেনকা। আর তারপরেই একটা জিনিস বুঝতে পারে। সকালে এই কন্ট্রাক্টরের কথাই বলছিলে না তুমি? এটা কিন্তু কোনোভাবেই মঞ্জুর করা সম্ভব নয় বিনোদ। দেখলে তো, এই জন্য বলেছিলাম যে তোমার মুডটা খারাপ আছে। আরে পরে দেখবে ওটা, আর এমনিতেও এত তাড়াহুড়ো করে তুমি সবটা বুঝতে পারবে না। না না, মুড খারাপ থাকাটা প্রশ্ন নয়। এই কাগজপত্রগুলো কোনো কাজের নয়। ইনফ্যাক্ট এই প্রজেক্টটা নিয়ে আমি বিশেষ কোনো আশাও দেখতে পাচ্ছি না। আর আমার মনে হয় তুমি সেটা কর্তৃপক্ষকে জানিয়ে দিলেই ভালো হয়, কারণ স্ট্যাম্প আমি মারবো না, আর এটাই আমার শেষ কথা। জান প্লিজ দেখো না। আরে আমি তো ওদেরকে কথা দিয়ে ফেলেছি, বলো। আরে একটা সাইন করতে কি অসুবিধা আছে তোমার? বিনোদ, তুমি কি বলছো সেটা জানো? আমি একজন আইএএস। আমার সততা, এই কর্মদক্ষতার ওপর ভিত্তি করেই সরকার আমাকে বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, আর তুমি চাইছো সেই বিশ্বাসকে আমি জলাঞ্জলি দিয়ে দেবো? দেখো না, আমি শেষবারের মতো বলছি, দেখো আর কখনো তোমাকে আমি এই বিষয়ে বিরক্ত করব না। তুমি কি বুঝতে পারছো না যে এটা একেবারেই নীতিবিরুদ্ধ একটা কাজ? শোনো, এটা বেআইনি। এটা করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব না? আরে আমার জীবন মরণ নির্ভর করছে এটার উপর, তাও তুমি বলছো সম্ভব না? আরে ওরা আমাকে ধমকি দিয়েছে, তুমি কি সেটা জানো? তোমার কাছ থেকে এটা সাইন যদি করিয়ে না আনতে পারি তাহলে আমার পরিবারকে ওরা মেরে ফেলবে বলেছে। শুধু তো একটা সাইন দরকার মেনকা, সেটাও তুমি করতে পারবে না? ওকে ফাইন, তুমি আমার সঙ্গে চলো। আমাদের এক্ষুনি থানায় যাওয়া দরকার। ওদের ভাবগতিক কিন্তু আমার একটুও ভালো ঠেকছে না। চলো আমার সঙ্গে। না 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 না, পুলিশকে এর মধ্যে জড়াতে পারবো না আমি। প্লিজ মেনকা, দেখো আমি একটিবারের জন্য বলছি, দেখো না এই সাইনটা কি করা যায় না প্লিজ? না বিনোদ, এই কাজটা তুমি আমাকে করতে বলো না। তাতে যদি আমার তোমাকেও শেষমেশ হারাতে হয় তাও ভালো, কিন্তু আমি আমার নীতিগুলোর সঙ্গে কোনোভাবেই আপোষ করতে পারবো না, কিছুতেই না। মেনকা, এর ফল কিন্তু ভালো হবে না, এই কথাটা আমি তোমাকে বলে দিলাম। তুমি কিন্তু ওদের চেনো না, তোমার লাইফ না পুরো হেল করে ছাড়বে ওরা। আমি কিন্তু আবার সাবধান করছি তোমাকে। চুপ করো, এনাফ। আমার বক্তব্য আমি তোমাকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, আর এরপরে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। পৃথিবী ভেঙে পড়লেও আমার সিদ্ধান্ত একই থাকবে। কথাটা শেষ করার আগেই মেনকা চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। আর যা দেখল তারপর একটা আর্তচিৎকার ছাড়া মুখে আর কোনো কথাই সরল না। মেনকাদের অ্যাপার্টমেন্টের উপর থেকে সবেগে মাটির দিকে নেমে আসছে একটা শরীর। হ্যাঁ, মানুষের শরীর। কিছুক্ষণ হলো ঘরের মধ্যে একটা ফোন বেজে চলেছে ক্রমাগত। দীপক সেদিকে চোখ রেখে বলল, সত্যি ডিজিপি স্যারের ফোন। সতী সেদিকে একবার তাকালো। সত্যি ওনার নাম্বারটাই ভেসে উঠেছে স্ক্রিনের উপর। আবার সামনে ছেলেটার দিকে ঘুরে দাঁড়ালো সে। তারপর এক ঝটকায় ওর কলারটা চেপে ধরে মাটি থেকে কয়েক সেন্টিমিটার উপরে তুলে বেশ কড়া গলায় বলল, শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আর তোকে দেখেছি ওই ড্রাগ গ্যাংটার সাথে ঘুরতে তাহলে কিন্তু ফল ভালো হবে না, বুঝেছিস? ওরা ভালো লোক নয়। ওরা কতটা নিষ্ঠুর সে সম্পর্কে কোনো ধারণা আছে তোর? ওদের চলার রাস্তায় যা কিছু আছে ওরা ভেঙে গুঁড়িয়ে দেয়। এখনো পর্যন্ত তোর মা তোকে বেল করিয়ে বাঁচিয়ে নিয়েছে বারবার, কিন্তু এরপর যদি আবার ড্রাগস নিয়ে তোকে ধরতে পারি কোনোদিন, সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তুই তো দেশের বাড়িতে ফিরে যা, সেখানে চাষবাস কর মন দিয়ে। এসব বেআইনি ঝামেলাতে কেন জড়াচ্ছিস বেকার? সাবধান করছি, এদিকে নাক গলাতে যদি দেখেছি তোকে এরপর সোজা ধরে নিয়ে গিয়ে গারদে পুরে দেব। যা বেরো এখন।
গ্যানভেল তাকে এসকর্ট করে ঘরের বাইরে নিয়ে গেল কিছু কাগজপত্র সই করাবে বলে। আবার ফোনটা বেজে উঠতেই সতী এবার শটান সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করল। হ্যাঁ স্যার, আমি খুব চিনি ওকে। না মানে পার্সোনালি চিনি না স্যার, পরিচিত এই আর কি। এর পরের কিছু সময় নিবিষ্ট মনে ডিজিপি স্যারের নির্দেশগুলো সতী শুনল। দীপক ঘরেই ছিল, একটা ফাইল ঘাঁটছিল। সে লক্ষ্য করল অপর প্রান্তের কথাগুলো শুনতে শুনতে সতীর মুখের ভাব বেশ খানিকটা পরিবর্তিত হচ্ছিল। এর অর্থ একটাই, নতুন কেসের সন্ধান পাওয়া গেছে। এমন একটা কেস যার কেউ নয়, একমাত্র টিম 48ই সলভ করতে পারবে। বেয়ারা ইতিমধ্যেই দুটো ধুমায়িত কফির কাপ টেবিলে রেখে চলে গেছে। দীপক বসেছিল সতীর ঠিক উল্টো দিকে। ঠিক আছে স্যার, আমি বাকিটা দেখে নিচ্ছি। কথাটা শেষ করে ফোনটা কাটল সতী। ছেলেটির শৈশাবুত শেষ করে গ্যানভেল রেজিস্টার খাতা বন্ধ করে ছেলেটিকে বিদায় করল। তারপর আরেকটা খালি চেয়ার দখল করল। সতী, দীপক, গ্যানভেল এরা তিনজনেই একটা কাজে সুদক্ষ। কঠিন কেসগুলো দ্রুত সমাধান, যাকে পোশাকি ভাষায় বলে কুইক রেসপন্স অ্যান্ড ক্লোজার। টিম 48। সতী এসপি হয়েছিল সোজা পুলিশ একাডেমি থেকে বেরিয়েই। বয়সে সিনিয়র হলেও নিম্নতন অফিসার গ্যানভেল তাকে যথেষ্ট সমীহ করেন। গ্যানভেলের অভিজ্ঞতার ভাণ্ডার অফুরন্ত, বরং আগের অফিসাররা কেউই ওনার ইনটিউশনকে ঠিকমতো কাজে লাগাতে পারেননি। সেটা করে দেখালো সতী। প্রথমবার ওনার সাথে একটা কেসে কাজ করেই সে এই ব্যাপারে ওয়াকিবহল হয়েছিল। তাই এরপর থেকে সমস্ত পরিস্থিতিতেই গ্যানভেলের পরামর্শ নিতে ভুলত না, আর সেটা আখেরে কাজেও দিত। ওদিকে দীপকও কিন্তু বুদ্ধিমান এবং কাজের ছেলে। বুদ্ধিমত্তার জোরেই খুব তাড়াতাড়ি প্রমোশনের সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। এই তিনজন মিলে একটা তুখোড় দল তৈরি হলো, যেখানে প্রত্যেকেই একে অপরের পরিপূরক। সতী প্রথমেই বাকি দুজনকে বলে দিয়েছিল তাকে নাম ধরেই ডাকতে। এই সামান্য ব্যাপারটাতেই হয়তো ওদের তিনজনের মধ্যে বেশ একটা সখ্যতা গড়ে উঠেছে। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বোঝাপড়া। হ্যাঁ, এটা ঠিক যে প্রধান কমান্ড সামলায় সতী নিজেই, শৈশাবুদেও তার নামই থাকে, কিন্তু বাকি দুজনকে ছাড়া এই টিমটা অচল। এ কথা স্বীকার করতে দ্বিধা নেই। দীপক বলল, ডিজিপি স্যারের কি বক্তব্য? ব্লিঙ্গি প্রোডাকশনের নাম শুনেছো? নামটা শোনা শোনা লাগছে। সুপারস্টার রজনী স্যার যে শেষ মুভিটা করলেন ওটা ওদেরই প্রযোজনা তো? ওই যেটাতে উনি পুলিশের চরিত্র করেছিলেন। হ্যাঁ ঠিক ধরেছ। কাথির এলান গাভান এই কোম্পানির মালিক। অ্যালান গাভান মানে চিফ মিনিস্টার অ্যালান গাভানের ছেলে? ইয়েস, ইনি সেই ব্যক্তি। আপাতত ওদের প্রযোজনায় যে দ্বিতীয় সিনেমাটা বেরোচ্ছে সেটা শুটিং চলছে শালিঙ্গানাল্লুর বলে একটা জায়গায়। সিনেমাটার নাম উড়িমাই, ডিরেক্টর সত্যসাই। ঋষভ আর মেনকাও আছে দেখছি। ঘটনাচক্রে আজকে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে শুটিং স্পটে। সকালবেলা 9টার সময় এক মহিলা হাই রাইজের ছাদ থেকে নিচে পড়েন, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। অ্যালান গাভান তাই ডিজিপি স্যারকে বলেছেন খুব দ্রুত এই কেসটা সলভ করার ব্যবস্থা করতে। আমাদের কি করতে হবে? সতী আরও টিমের ব্যাপারটা একটু আলাদা। ওদের কোনো নির্দিষ্ট জুরিসডিকশন বা থানার এলাকার বালাই নেই। এমন যে কোনো কেস যা দ্রুত সমাধান দরকার সোজা ওদের টেবিলে এসে পড়ে। অবভিয়াস দীপক, হাই প্রোফাইল কেস, ওরা চায় বেস্ট টিমটাই কাজ করুক, আর ফাস্ট ট্র্যাক তো আছেই। আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে কাল রাতে ঘুমোওনি? আর বলো না, আমার ব্রেনটা এই মুহূর্তে চালু করার জন্য 3 কাপ কফি দরকার। চলো, যেতে যেতে সবটা বুঝিয়ে বলছি। একটু অ্যালার্ট থাকতে হবে আমাদের। প্রোডাকশন হাউস, বড় ডিরেক্টর, নামি স্টারেরা জড়িত। টাকা আর ক্ষমতার গরম দেখিয়ে ওরা চাইবে পুলিশকে ওদের ইশারায় নাচাতে। হ্যাঁ, সবার একটা কমপ্লিট ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার আগে। ডিরেক্টর থেকে শুরু করে আর্টিস্ট, এমনকি ক্রু মেম্বাররাও যেন বাদ না যায়। এটাকে নিছক দুর্ঘটনা বলে ওরা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কোনো লুপ হোল রাখতে চাইছি না। শিওর। আচ্ছা, মেনকা আর ঋষভের ব্যাকগ্রাউন্ড চেকটা আমি করি? কেন? আসলে ও তো আমার ফেভারিট হিরোইন, আর ওর জন্য পে করা মানে সিনেমা দেখার আনন্দটা ফ্রিতে পাওয়া, বুঝতেই তো পারছো। পারছি বুঝতে। দুজনের কেন? সবার খোঁজ খবর নিতে হবে, যারা যারা ওখানে উপস্থিত ছিল প্রত্যেকের। তিনজনে পা বাড়ালো গাড়ির দিকে।
সানগ্লাসটা চোখে পড়ে হাই রাইজ অ্যাপার্টমেন্টের দিকে তাকালো সতী। 19 তলা বিল্ডিং, রাঘবেন্দ্র সিটি, বেশ ছিমছাম নান্দনিক ডিজাইন। বিল্ডিংয়ের রংটাও দিব্যি, ধূসর আর হলুদের একটা সুন্দর মিশ্রণ। মাঝে মধ্যে ঝুলন্ত ব্যালকনিগুলোতে অল্প কিছু বাগান করেছে বাসিন্দারা। কিছু ব্যালকনিতে জামা কাপড় মেলা রয়েছে, যা দেখে বোঝা যায় এখানে প্রচুর আবাসিক বাস করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্যালকনিগুলো একদম ফাঁকা। সচরাচর এমন কোনো ঘটনা ঘটলে লোকে হামলে পড়ে দেখার জন্য, কিন্তু এখানে কেউই নেই। যেন মৃত্যু ব্যাপারটা ওদের কাছে খুব বড় একটা কিছু নয়, অথবা ওরা ঝামেলায় জড়াতে চায় না। পুলিশ আসার পর ভিড়টা একটু পাতলা হয়েছে। দূরে কর্ডন করে রাখা জায়গাটার দিকে এগোলো সতী। লোকজনের ফিসফাস আর জল্পনা কল্পনার মাঝখান দিয়ে ভিড় কাটিয়ে উঁকি দিল সে। ফরেন্সিক টিমের ভিড়ের মাঝে পড়ে রয়েছে মেয়েটা, অসাধারণ সুন্দরী। ফরেন্সিক টিম সরে যেতেই বডিটা নজরে এলো। 20-22 বছরের তরুণী, যদিও এখন আর কোনো প্রাণ নেই শরীরে। সতী লক্ষ্য করল মেয়েটির চোখ দুটো বোজা। কেউ কি বন্ধ করে দিয়েছে? বডিটা কেউ টাচ করেছিল? চোখ দুটো বন্ধ করলো কে? 19 তলার ওপর ছাদ। এত সকালে একটা মেয়ে একা ছাদে কি করছিল? প্যারাপেট ওয়াল থাকা সত্ত্বেও ওপর থেকে পড়ে গেল কি করে? এটা কি সুইসাইড? আর তাই যদি হয়, কারণটা কি? লিফটটা 16 তলায় এসে থামল। সতী আর জ্ঞানফেল ছাদে এসে পৌঁছল। ছাদটা দেখে মনে হচ্ছে এখনো কাজ চলছে, পেইন্টিং হয়নি। অদ্ভুত ব্যাপার হলো ছাদে ঢোকার মুখে কোনো দরজা নেই। টেরাসে দরজা থাকাটা কি ম্যান্ডেটারি নয়? এটা তো একটা মেজর ফ্ল, যে কেউ যখন খুশি চলে আসতে পারে। প্যারাপেট ওয়ালটাও তথই বোঝো, দেওয়াল নেই বললেই চলে। কয়েকটা পেভার ব্লক একটার উপর একটা সাজিয়ে রাখা, তার উপর একটা মেকআপ কিট, ছোট আয়না আর দুটো ব্রাশ, সব পরিপাটি করে সাজানো। ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। সতী সাবধানে কিনারের দিকে এগিয়ে নিচে তাকালো। উচ্চতাটা দেখে ওর নিজেরই মাথাটা একটু ঘুরে উঠল যেন। এক পা পিছিয়ে এসে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করে নিল সে। কড়া রোদটা ঠিক চোখে এসে বিঁধছে। কোনো সুইসাইড নোট পাওয়া গেছে? না সত্যি, জাস্ট এই মেকআপের জিনিসগুলো। ফরেন্সিক টিম অবশ্য আগেই জিনিসগুলো সরিয়ে ফেলেছে। সতীর রিকোয়েস্টেই একটা মেকশিফট অফিস বানানো হলো ওখানেই। একটা ছোট টেবিল আর 3টে চেয়ার। টিম 48-এর জন্য এটুকুই যথেষ্ট। এটাই ওদের মোডাস অপারেন্ডি। ক্রাইম সিনের কাছাকাছি অফিস সেট আপ করলে তদন্ত করতে সুবিধে হয়। কেসের ডায়নামিক্সটা বোঝা যায়। রাঘবেন্দ্র সিটিতে জায়গার অভাব নেই, শুটিং চলছে, তাই মিনি সিটি একেবারে জমজমাট। ভিলা, গ্রসারি স্টোর থেকে 5 স্টার হোটেল কি নেই এখানে। নতুন যুগের জিম থেকে শুরু করে বাচ্চাদের খেলার মাঠ সব রেডি। প্রোডাকশন হাউস ব্লিং পুরো শহরটাই ভাড়া নিয়েছে তাদের লেটেস্ট সিনেমার শুটিংয়ের জন্য। দ্য ভিকটিম কে? সেটাই তো মিস্ট্রি, কেউ কিচ্ছু জানে না। এবং আশ্চর্যের ব্যাপার হলো এখানে কেউ তাকে চেনে বলে মনেও হচ্ছে না। তার কাছে কোনো আইডি কার্ডও পাওয়া যায়নি। নট ব্যাড। পুরো ব্যাপারটা ধামাচাপা না দিয়ে ওরা যে আমাদেরকে ইনভলভ করেছে সেটাই অনেক। আরে ধামাচাপা দেওয়ার উপায় থাকলে কি আর আমাদের ডাকতো? টেকনোলজি আর মিডিয়ার যুগে এসব লুকোনো মুশকিল। কেউ না কেউ তো ভিডিও করে নিতই। তখন পাবলিকের প্রশ্নের মুখে পড়তে হতো। ফিউচারে যাতে নেগেটিভ পাবলিসিটি না হয় তাই আমাদের ডেকে পাঠিয়েছে। ওরা চায় আমরা ওদের একটা ক্লিন চিট দিয়ে বলি এটা একটা অ্যাক্সিডেন্ট এবং প্রোডাকশন হাউসের এতে কোনো দোষ নেই। ওদের কাছে শুটিং শিডিউলটাই আসল। একটা মৃত্যু সেখানে বটলনেক হয়ে দাঁড়াক সেটা ওরা চায় না। যাই হোক, নেক্সট কেস যখন এটাই। ভিকটিম কে সেটা তো জানা দরকার। ডিজিপি নিজেও জানেন না। কাথির এলান গাভান ফোন করে এটুকুই বলেছেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওদের প্রায়োরিটি হলো যত দ্রুত সম্ভব শুটিং শুরু করা। জাস্টিস পরের বিষয়। দীপক এবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলো। ভিড়টা মূলত ফিল্ম ক্রু, লাইট বয় আর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টদের সংখ্যাই বেশি। সতীর কথাই ঠিক। ডিজিপি আগেই বলে রেখেছেন যে শুটিং চলাকালীন দুর্ঘটনা ঘটেছে। ওরা ধরে নিয়েছে এটা অ্যাক্সিডেন্টই। কোনো চিৎকার চেঁচামেচি কেউ শোনেনি। ক্রিউ মেম্বারদের কেউ মেয়েটিকে ছাদে উঠতেও দেখেনি। ব্লিং প্রোডাকশন হাউসের এত বড় সেট আপ, অথচ এত বড় একটা গলদ।
ওরা শুধু চায় শুটিংয়ের মাঝে এই হঠাৎ বিঘ্নতা দ্রুত মিটিয়ে ফেলতে। এস, আসলে কেউ ঠিক করে বলতে পারছে না মেয়েটাকে। ভিড় করে যারা দাঁড়িয়ে আছে তাদের সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ দেখেনি আগে, কিন্তু এখন বলছে মুখটা চেনা চেনা লাগছে। মেয়েটাকে দেখলেই মনে থেকে যাওয়ার কথা। অদ্ভুত সুন্দর দেখতে, অথচ ক্রু মেম্বাররা বলছে ওরা চেনে না। মেয়েটা এখানে কি করছিল, আর ওর আসল পরিচয়টাই বা কি? এই মুহূর্তে এই প্রশ্নটাই একমাত্র সূত্র। সত্যি জায়গাটা দেখতে যতই ঝাঁ চকচকে হোক না কেন, বড্ড বেশি নির্জন। এখানে এই ভিকটিম মেয়েটা আর হাতে গোনা কয়েকজন বাসিন্দা ছাড়া আর কিন্তু কেউ নেই। কেউ মেয়েটাকে চেনে না। এটা কি করে সম্ভব? আমার তো পুরো ব্যাপারটাই গোলমেলে লাগছে। দেখলাম সিসিটিভি তো নেই। অ্যাপার্টমেন্টের কেউ শুটিংয়ের অংশ নয় তো? নাকি ভিকটিম এখানকারই বাসিন্দা? ওপরের ছাদ থেকে শুটিং দেখতে গিয়েছিল, নাকি দুর্ঘটনাবশত পা পিছলে? কিন্তু কমপ্লেক্সটা দেখে তো মনে হচ্ছে একদম ফাঁকা। প্রোডাকশন ম্যানেজারের খোঁজ পেয়েছি, আপাতত অ্যাপার্টমেন্টে কেউ থাকে না। ফিল্মের লোকজন ভাড়া নিয়েছে কিছুদিনের জন্য, ইনডোর কিছু শটের জন্য ভাড়া করা হয়েছে। ভাবো, রাঘবেন্দ্র সিটির এই দিকটা দেখলে মনে হবে সব কাজ শেষ, কিন্তু আসলে সবটাই অরেঞ্জ ট্রি হোটেলের কারসাজি। ওরাই তৈরি করেছে এটা। শহরের মাঝেই চত্বরটা চালু হয়ে গেছে ঠিকই, কিন্তু বাকি প্রজেক্টের কাজ এখনও চলছে। আলাদা করে ঢোকার রাস্তাও আছে। তাতেই বোঝা যাচ্ছে জায়গাটা কেন এত গা ছমছমে। তো ডিরেক্টর কোথায়? ডিজিপি স্যার বলেছিলেন ঘটনার সময় শুটিং চলছিল। কারা কারা ছিল তখন? প্রোডাকশন ম্যানেজার সবাইকে এক জায়গায় জড়ো করেছেন। শুটিংয়ের সময় যারা ছাদে ছিল তাদের সবাইকে। ঠিক এই মুহূর্তে একটা সিন নিয়ে খুব ঝামেলা চলছে হিরোইন আর সাপোর্টিং অ্যাক্টরের মধ্যে। হিরোইন মেনকা স্পটে অজ্ঞান হয়ে গিয়েছিল, ওকে কাছের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডিরেক্টরও ওর সঙ্গে গেছেন। জ্ঞান ফিরলে ওকে সেডেটিভ দিয়ে রাখা হবে, যাতে রেস্ট নিতে পারে। ডিরেক্টর ফিরছেন, পথেই আছেন। মেনকা আর ওই ডিরেক্টর ছাড়া বাকি সবাই মোটামুটি এখানেই আছে। ওরা যখন কথা বলছিল, ঢোলা প্যান্ট আর লুজ টি শার্ট পরা একটি কম বয়সী ছেলে ওদের দিকে এগিয়ে এলো। প্রথমে সে পাহারায় দাঁড়িয়ে থাকা পুলিশের সাথে একটু ভাব জমানোর চেষ্টা করল, তারপর আর চোখে ভিকটিমের দিকে তাকালো। তাকাতেই আঁতকে উঠল সে। আন্না, এটা তো আন্না। তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ, মনে হয় ওর নাম আন্না। তোমার নাম? রঙ্গরাজ। আমি জুনিয়র ক্যামেরাম্যান স্যার, সঞ্জীব স্যারের অ্যাসিস্ট্যান্ট। সঞ্জীব তো এই সিনেমারই ক্যামেরাম্যান ম্যাম। তা এই আন্নাকে, তুমি আন্নাকে কি করেছেন? আগে মানে আমি ঠিক অতটা চিনি না, তবে ওর পোর্টফোলিওটা দেখেছি। ও চাইছিল আমি ওর কয়েকটা ছবি তুলে দিই। পোর্টফোলিও? ইয়েস স্যার। আন্না আসলে একজন মডেল, স্ট্রাগলিং অ্যাক্ট্রেস আর কি। মডেল আর অ্যাক্ট্রেসরা তো নিজেদের পোর্টফোলিও বানায়, মানে ওই আর কি অ্যালবামের মতো। নানা রকম কস্টিউম, পোশাক ইত্যাদি পরে ছবি থাকে। ওরা যে সব রকম রোলেই মানিয়ে নিতে পারে সেটাই দেখানোর জন্য আর কি। আন্না ওর একটা পোর্টফোলিও করতে চেয়েছিল, তাই বলেছিল ওর একটা ফটোশ্যুট যদি করে দিই। ওর তো অলরেডি একটা পোর্টফোলিও ছিলই, তাহলে তোমাকে আবার কেন দরকার পড়লো? আরে মডেলদের তো নিজেদের পোর্টফোলিও সমানে আপডেট করাতে হয় স্যার। একবার ফেমাস হয়ে গেলে তখন তো কাজ এমনিই আসে, কিন্তু তার আগে অবধি তো বেশ স্ট্রাগল, তাই না? তাই ও ভেবেছিল যদি আমি নতুন করে কয়েকটা ছবি তুলে দিই তাহলে ওর ভালো হয়। আমি এই শ্যুট নিয়ে এত বিজি ছিলাম যে নতুন কাউকে সময় দেওয়ার মতো আমার অবস্থা ছিল না। কিন্তু আমি ভাবিনি যে এমন একটা সিচুয়েশন হয়ে যাবে। তোমার কাছে কি ওর কন্ট্যাক্ট ডিটেলস বা ফোন নম্বর কিছু আছে? পোর্টফোলিওতে থাকার কথা। দাঁড়ান, আমি ফোনটা চেক করে বলছি। মেবি এই যে ওর নাম্বার। রঙ্গরাজ ফোনটা এগিয়ে দিল। সতী নাম্বারটা দিয়ে একটা কল করলো, কিন্তু ফোনটা সুইচড অফ। নাম্বারটা নোট করে নাও। আর পোর্টফোলিওটা কোথায়? কতক্ষণের মধ্যে ওটা আমাদের হাতে দিতে পারবে? আমি কাছেই থাকি, যত তাড়াতাড়ি সম্ভব এনে দিচ্ছি ম্যাম। ম্যাক্সিমাম 15 মিনিট। রঙ্গরাজ উঠে পড়ল। দীপক, প্রোডাকশন টিমের সাথে কথা বলো তো। অ্যাপার্টমেন্টের ইউনিটগুলো অকুপাইড কিনা দেখো। অফিসিয়াল বা অন্য কোনো কারণে কেউ ওখানে ছিল কিনা। আমার মনে হচ্ছে কেউ হয়তো ওপর থেকে পুরো ব্যাপারটা দেখছিল। আমরা আসতেই সরে পড়েছে। এমনও হতে পারে ওরা ঘটনার সাথে জড়িত বা কিছু একটা দেখে ফেলেছে। অনেক সত্যি। রঙ্গরাজ, সে প্রায় কেটেই পড়ছিল, কিন্তু
আচমকা ডাকে ক্যামেরাম্যান থমকে গেল। ইয়েস ম্যাম। আজ সকালে শুটিংয়ের সময় তুমি ছিলে? আসলে আমাকে একটা ফ্যামিলি ফাংশনে যেতে হয়েছিল ম্যাম, সঞ্জীব স্যারের পারমিশন নিয়ে তাই একটু দেরিতে এসেছি। ফাইন। আজ সকালে যা যা শ্যুট হয়েছে তার ফুটেজগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ ম্যাম, কৃষ্ণন স্যারের কাছে রেকর্ডিং থাকার কথা, আমি নিয়ে আসছি। কৃষ্ণন স্যার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। গুড, তাহলে কৃষ্ণনকেও নিয়ে এসো আর সাথে ভিডিওটাও। চট জলদি। সতী হাত নেড়ে তাকে বিদায় দিল। মেডিকেল এক্সামিনারকে একটা ফোন করল সতী। রঙ্গরাজের ফেরার আগে মৃত্যুর কারণটা জেনে নেওয়া দরকার। হ্যালো, কি হলো রিপোর্ট? হুম 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 তার মানে অনেক ওপর থেকে পড়ার কারণে ঘাটটা মটকে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা আপনার প্রাথমিক পর্যবেক্ষণ এবং আমি এখনই কোনো কনক্লুশনে আসছি না। আমি আপনার ফাইনাল রিপোর্টের জন্য ওয়েট করব। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সতী ফোনটা রেখে দিল। ইন্টারেস্টিং। সে ভুরু কুঁচকে কিছু একটা ভাবছিল। এমন সময় রঙ্গরাজ পোর্টফোলিও হাতে ফিরে এলো। এটা এখানেই সেটেই রাখা ছিল, ব্যাগের মধ্যে থেকে পেলাম। জ্ঞানবেলের হাত থেকে ফাইলটা নিয়ে পাতা উল্টাতে লাগলো। আন্না নিঃসন্দেহে একজন সুন্দরী। কিছু ছবিতে মেকআপ ছাড়াই বেশ ভালো লাগছে, আবার কিছু ছবিতে মেকআপটা বড্ড চড়া। ওর বেস্ট লুক আর সবচেয়ে সুন্দর ছবিগুলো একদম পিছনে পেস্ট করা রয়েছে। প্রথম ছবিটাতে দুটো ফোন নাম্বার টাইপ করা। রঙ্গরাজ যেটা দিয়েছিল তার মধ্যে একটা এখানেও লেখা, সেটা অবশ্য সুইচড অফ। অন্য নাম্বারটাও বেজে গেল, কেউ ধরল না। রঙ্গরাজ সকালে শুটিংয়ের সিনটার রেকর্ডিংটা নিয়ে এলো। সে ল্যাপটপ খুলে ক্যামেরা কানেক্ট করে সতীর দিকে ঘুরিয়ে দিল। এখন অন্তত লোকগুলো সাহায্য করতে চাইছে দেখে সতী মনে মনে হাসল। সিনটা সকালে শ্যুট করা হয়েছিল। মাথার উপর তখন গনগনে রোদ। মেনকা আর কো আর্টিস্ট ঘামছে। ওরা একটা কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে। সিনটা আচমকাই শেষ হয়ে গেল যখন ভিকটিমের শরীরটা উপর থেকে পড়ল। মেনকা হঠাৎ চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে গেল। ক্রিউ মেম্বাররা সঙ্গে সঙ্গে ছুটে এলো। ভিডিওটা খুব একটা কাজের নয়, শুধু অভিনয়ের কিছু অংশ দেখা গেল এই যা। পড়ার পুরো দৃশ্যটা এতে ওঠেনি। শরীরের কিছুটা অংশ শুধু দেখা গেছে। চেক শার্ট আর ইস্ত্রি করা ট্রাউজার পরা একজন লোক এগিয়ে এসে হাত জোর করে দাঁড়ালো, বলল, আমি মথু, প্রোডাকশন ম্যানেজার। আপনার তো ফর্মালিটি ছেড়ে ক্রুদের সঙ্গে থাকার কথা, তাই না? ইয়েস ম্যাডাম, কিন্তু আমাকে ডেকে পাঠানো হয়েছিল। কাথির স্যার পার্সোনালি ফোন করেছিলেন। আসলে কাথির স্যার ফোনে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ নন, সামনাসামনি বেশি ভালো কাজ হয় বলে ওর ধারণা। সো ম্যাম, আমি কি মিডিয়াকে একটা স্টেটমেন্ট দিতে পারি যে ভিকটিম আমাদের ক্রুর কেউ নয় এবং এটা একটা নিছকই দুর্ঘটনা? সে যদি ক্রু মেম্বার না হয় তাহলে এখানে কি করছিল? যে কেউ এমনি এমনি হেঁটে ঢুকে পড়তে পারে এখানে? ইয়েস, ও হয়তো হেঁটেই ঢুকেছে। আমরা এন্ট্রান্স একটা সাইনবোর্ড লাগিয়েছি যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমাদের বাজেট নেই যে আলাদা করে লোক রাখবো পাহারা দেওয়ার জন্য। একটা সিকিউরিটি গার্ড আছে বটে, কিন্তু সে গেটকিপারের কাজই করে বেশি। সত্যি বলতে লোকটা বড্ড বুড়ো, কেউ যদি পাশ দিয়ে গোলে বেরিয়ে যায় ওর পক্ষে ধরা সম্ভব নয়। আর লোকে সাধারণত এখানে আসে না। ভিকটিমকে দেখে মনে হচ্ছে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে চান্স পাওয়ার চেষ্টা করছিল, তাই হয়তো ঢুকেছে। তাহলে আপনি জানেন ভিকটিমকে? হ্যাঁ, রঙ্গরাজ তো আমাকে একটু আগে জানালো। আমি যখন জানতে পারলাম ও ক্রুর অংশ নয়, তখন বেশ চিন্তামুক্ত হলাম। সতী গভীর চিন্তায় মগ্ন। মথুর বকবকানি অর্ধেক কানে ঢুকছে। ও মনে মনে পাজলের টুকরোগুলো মেলাতে ব্যস্ত। সো আমি কি মিডিয়া রিলিজটা দিতে পারি যে এটা একটা দুর্ঘটনা? আমাদের স্কেডিউল এমনিতেই বেড়ে যাচ্ছে, আর বাজেটও তো ভীষণ লিমিটেড। উত্তরের অপেক্ষা না করেই সে খবরের কাগজ, টেলিভিশন আর অনলাইন ফোরামের লোকজনকে ফোন লাগাতে শুরু করে দিল। জ্ঞানভেল এক ঝটকায় ওর থেকে ফোনটা নিয়ে নিল। আরে আরে, এ কি করছেন? দাঁড়ান, হোল্ড ইউর হর্সেস মিস্টার। থামুন আপনি। সতীকে আপনাকে বলেছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট? আপনি তো দেখছি নিচে থেকেই সব ধরে নিচ্ছেন। আপনাকে অ্যানাউন্সমেন্ট করার পারমিশন কে দিল? স্যার, আমাদের এই ইন্ডাস্ট্রিতে সময়ের প্রতিশব্দ হলো পয়সা। আমি চাই না এই ঘটনা নিয়ে কোনো নেগেটিভ পাবলিসিটি হোক। প্লিজ
আমি কি অ্যানাউন্সমেন্টটা করতে পারি? মুথু, আপনি অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবেন, তবে ওই রকম কোনো অ্যানাউন্সমেন্ট নয়। মানে? ইয়েস, ঠিকই শুনেছেন। কিন্তু কেন? আমি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? এটা হাই রিস্ক টাইম বাউন্ড ইন্ডাস্ট্রি। আমাদের বিশাল লস হয়ে যাচ্ছে স্যার। এটা ইয়ার কি নাকি? বিল্ডার কাজ শুরু করার আগে অল্প কিছু সময়ের জন্য আমরা এই স্পেসটা বুক করেছি। আমরা যদি নির্দিষ্ট ডেটের মধ্যে শ্যুট না শেষ করি তাহলে ডিটেক্ট নেওয়া সম্ভব হবে না। এই বিল্ডারের লোকেশনের ব্যাপারে খুব কড়াকড়ি করে। ডিরেক্টর আবার রাঘবেন্দ্র সিটিতেই শ্যুট করতে চায়। অন্তত একটা বিষয়ে আমরা একমত মুথু, এটা একদমই ইয়ার্কি নয়। মাথায় ঢুকছে না আপনার? আমরা এখানে একটা মৃত্যুর কথা বলছি, একটা জীবন শেষ হয়ে গেছে যেটা কোনো রিটেক দিয়ে ফিরিয়ে আনা যাবে না। আর আপনার অবগতির জন্য জানাই, এটা দাবি করার মতন কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আন্নাকে নিশ্চিতভাবে খুন করা হয়েছে। মাথাটা এপাশ ওপাশ করল মেনকা, একবার ডান দিকে একবার বাঁ দিকে। অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে কেউ যেন মাথার এক পাশে পেরেক ঠুকছে। নিজের অজান্তেই হাত দুটো মাথায় উঠে গেল। ও চোখ খোলার চেষ্টা করল। হাসপাতালের ধপধপে সাদা ঘরটা যেন চোখ ধাঁধিয়ে দিল। একজন নার্স ওর ভাইটালস চেক করছিল। মেনকাকে নড়তে দেখে কাছে এগিয়ে এলো। নার্স চারটা সাইড টেবিলে রেখে জলের জগটা তুলে দিল। মেনকা চোখে মুখে একটু জলের ছিটে দিল, তারপর গ্লাসটা এগিয়ে ধরল। মেনকা এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে নিল। লক্ষ্মী, কটন ক্যান্ডিটা কেমন? বাবল গামটাই ভালো। চেরি খুব বোল্ড হয়ে যাবে। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী কোথায়? লক্ষ্মী। ততক্ষণে মেনকার সহকারী বা অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকেছে। ম্যাম, আমি আপনার মাকে জানিয়ে দিয়েছি। উনি তো দিল্লিতে ফ্লাইট ধরে আসছেন বলে কথা দিয়েছেন। লক্ষ্মী কোথায়? ওকে ওকে ডাকুন। ওকে আমার দরকার। কোথায় ও? কে লক্ষ্মী? আমি তো কখনো এই নাম শুনিনি। ম্যাম কি লক্ষ্মী বলে কাউকে চেনেন? এই একই হাসপাতালে আছে নাকি? না 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 না, ওসব ওসব এখন থাক। স্টে স্ট্রং, ব্যাস এটুকু লিখে দাও। ওটাই ওটাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। না ম্যাম, সব ঠিক আছে, কিন্তু লক্ষ্মীটাকে মা কি আপনার সাথেই আছে? ঠিক তখনই ডাক্তার আর ফিল্ম ডিরেক্টর সত্যসাই ঘরে ঢুকলেন। সহকারী সরে দাঁড়ালো। নার্স ডাক্তারকে বলল মেনকার ওইসব অসংলগ্ন কথাবার্তার ব্যাপারে। ডাক্তারবাবু প্রাথমিক কিছু চেক আপ করলেন, তারপর নার্সকে সিডেটিভের ডোজ সম্পর্কে কিছু নির্দেশ দিলেন। সত্যসাই চুপচাপ মেনকার হাতটা ধরলেন, আলতো চাপ দিলেন তাতে। একটা ভরসার স্পর্শ। মেনকাও পাল্টা সাড়া দিল। ওর কপালের ভাঁজগুলো যেন মিলিয়ে গেল। মুথু এক নাগারে বকে গেল। ওর ধারণা ও যা বলছে তাতেই কাজ হবে। জ্ঞানভ্যালের দিকে ফোনটা এগিয়ে দিয়ে ও আরেকটু ঘেঁষে দাঁড়ালো। ভাবটা এমন যেন দুজনে মিলে কোনো ডিল ফাইনাল করছে। ম্যাম, আপনি যদি কাটমানির কথা ভাবেন। জুতোটা খুলুন। মানে 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 বলছিলাম। আমি বললাম জুতোটা খুলুন। মুথু এবার বাধ্য হয়ে জুতো খুলল। গুড। এবারে ক্রু মেম্বারদের কাছে যান। যে লোকটা সবার সাথে কথা বলেছে তাকে এখানে ডেকে আনুন। সতী নীল শার্ট পরা একটা লোককে দেখিয়ে দিল। মুথু মাথা নেড়ে সেদিকে এগোতে গেল, কিন্তু দুপা এগোতেই থমকে গেল। এক ছুটে আবার ছায়ার নিচে চলে এলো। ম্যাম, ভীষণ গরম,
ওই লোকটাকে এখান থেকেই ফোন করে ডাকি? এক্স্যাক্টলি, ভীষণ গরম। এই গরমে কেউ খালি পায়ে হাঁটার মতন বোকামি করবে বলে আপনার মনে হয়? না। তাহলে আন্নার চটিটা কোথায়? ক্রাইম সিনটা একবার রিক্রিয়েট করার চেষ্টা করুন। সকাল 9টা নাগাদ ঘটনাটা ঘটেছে। তখন রোদ খুব একটা কম ছিল না, বরং আমাদের প্রিয় সূর্যদেব আজকাল একটু বেশি ওভারটাইম করছেন। ছাদের ফ্লোরটা তখন তেতে আগুন, আর ওদিকের বাড়িটায় কাজ চলছে, ছাদ জুড়ে সিমেন্টের এবড়ো খেবড়ো কাজ। আচ্ছা, কারুর পক্ষে কি খালি পায়ে ওখানে ঘুরে বেড়ানো সম্ভব মুথু? মুথু সতীর লজিকটা বুঝতে পেরে মাথা নাড়ল। তাহলে আন্না যদি স্রেফ জায়গাটাই দেখতে এসে থাকে, তবে খালি পায়ে কেন আসবে? ওর চটিটা কোথায়? সতী এবার মুথুর ডান হাতে হঠাৎ একটা চিমটি কাটল। ম্যাম, আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক না। যখন ব্যথা লাগে আমরা চেঁচাই, মানে ঠিক আপনি এখন যেমন করলেন আর কি। ভয়ের ক্ষেত্রেও না একই নিয়ম খাটে। তাই কেউ যদি অ্যাক্সিডেন্টলি উপর থেকে পড়ে যায়, সে বাঁচার তাগিদে চিৎকার করবেই, এটাই রিফ্লেক্স। ম্যাম, না, মানে আপনি ভুল করছেন। এটা স্রেফ অ্যাক্সিডেন্ট। আমি নিজে শুটিংয়ের সময় উপস্থিত ছিলাম। আমি মেনকা আর বিনোদের সিনটা দেখছিলাম। আমার চোখ ছিল মনিটরের দিকে। বিশ্বাস করুন, ছাদে কেউ ছিল না। যদি এটা মার্ডার হতো, মেয়েটা তো হেল্প চাইতো, তাই না? তার মানে আপনি বলছেন ও ইচ্ছে করে চুপ করেছিল? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, পড়ার সময় কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই। কেন বলুন তো? কারণ ওই ভিডিও ফুটেজের ওই কয়েক সেকেন্ডে মনে হচ্ছে যেটা পড়েছে সেটা একটা ডেড বডি। আমার যদি ভুল না হয়, ফ্লোরে হিট করার আগেই ও মারা গিয়েছিল। আর ওর ফোনটাই বা কোথায়? এই টেকনো যুগে একজন আপকামিং মডেল ফোন ছাড়া ঘুরবে, তাও আবার এমন একটা অচেনা জায়গায়, এটা বিশ্বাসযোগ্য নয়। এখন এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত এটাকে তো আমি অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে পারছি না। এটা আমার পক্ষে সম্ভব নয় মুথু। তদন্তের স্বার্থে এগুলো তো আমায় খতিয়ে দেখতেই হবে। নিন, এবার আপনি সামনে থেকে সরুন তো, আমাকে ইনভেস্টিগেট করতে দিন। সরুন সরুন, তদন্তের মাঝখানে দয়া করে জ্ঞান দিতে আসবেন না, সরুন। মুথু আস্তে আস্তে সরে গেল। জ্ঞানভেলকে পাশ কাটানোর সময় সে লজ্জায় লাল হয়ে গেল। জ্ঞানভেলের হাতে ঘুষ দিতে গিয়ে ও হাতে নাতে ধরা পড়েছে। ভাগ্য ভালো যে ওর মুড আজকে খুব একটা ভালো নেই, তাই তোমাকে হাজতে ঢোকালো না, শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দিল। ও যেচে শিক্ষা নিতে এলে আমি কি করব? কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণের জন্য এটা করলাম, তবে সেটা কি ওর জানার দরকার নেই। ইনস্ট্রাকশন মতো মুথু মেনকার খোঁজ নিল। ও হাসপাতালেই আছে। শকের ঘোর এখনো পুরোটা কাটেনি, কিন্তু জ্ঞান ফিরেছে। মুথু সতীর টিমকে খবরটা পৌঁছে দিল। একবার দেখে আসবো নাকি? না, আমি অবশ্য পারমিশন ছাড়া হুট করে ওখানে যাওয়ার পক্ষপাতী না। কিন্তু মেনকা ঘটনাটা খুব কাছ থেকে দেখেছে, মানে অন্যতম প্রধান সাক্ষী। হ্যাঁ, ওর জবানবন্দি বেশ কাজে দেবে। তাছাড়া ব্যাপারটা এখান থেকে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, চলো। যে হাসপাতালে মেনকা ভর্তি সেটা শহরের অন্যতম সেরা হাসপাতালগুলোর মধ্যে একটা, গেটওয়েল হসপিটালের একটা ব্রাঞ্চ। এখান থেকে কাছেই। দীপক বলল, মেনকার কোস্টার ঋষভ নাকি অন্য একটা গাড়িতে হাসপাতালের দিকেই রওনা দিয়েছে। ঋষভ এই সিনেমার হিরো। শুনলাম তার নাকি শেষ দৃশ্য ছিল ওটা। আজ সন্ধ্যায় কোনো একটা ওয়ার্ড ফাংশনে ওর যাওয়ার কথা ছিল। শুটিং ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে মুথু নাকি জানিয়েছে ও বেরিয়ে পড়েছে। দারুণ ব্যাপার। চোখের সামনে একটা খুন হতে দেখলো, তারপরে দিব্যি জামা কাপড় বদলে একটা অ্যাওয়ার্ড পেল। এই নকল হাসি মুখ নিয়ে এদের কারবার। রিসেপশনের নায়িকার কেবিনে খোঁজ নিয়ে ওরা হাসপাতালের করিডোর ধরে এগিয়ে গেল। রুমের বাইরে নক করতেই মেনকার অ্যাসিস্ট্যান্ট দরজাটা খুলে দিল। মেনকা বেডে হেলান দিয়ে শুয়ে সবুজ রঙের একটা জুস খাচ্ছিল। আপনারা প্লিজ ভেতরে আসুন। আমি জাস্ট লক্ষ্মীর ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম। কেমন আছে লক্ষ্মী? ও সুস্থ হয়েছে তো? আপনারা প্লিজ বসুন। জুস খাবেন? রিয়া, একটু এদের জন্য একটু জুসের ব্যবস্থা করো। সতী বা দীপক কিছু বলার আগেই মেনকা এক নাগারে প্রশ্নগুলো করে গেল। সতী হাতের ইশারায় ওকে থামালো, কিন্তু কিছু বলার আগেই মেনকার অ্যাসিস্ট্যান্ট কথা বলে উঠল। গুড আফটারনুন ম্যাম। মেনকা ম্যাম সমানে লক্ষ্মীর খোঁজ করছেন, যদিও আমি শিওর না উনি কার কথা বলছেন।
ডাক্তারবাবু বললেন হ্যালুসিনেশন হতে পারে, কোনো একটা ট্রমা থেকে হয়তো উল্টোপাল্টা দেখছেন। আমি ম্যামের হয়ে ক্ষমা চাইছি, সরি ম্যাম। আরে রিয়া, আমি হ্যালুসিনেট করছি না, আমি লক্ষ্মীর কথাই জিজ্ঞেস করছি। তুমি তো ওকে চেনো, রাইট? আমার নাম্বার 1 মেকআপ আর্টিস্ট। কি করতে যে রেখেছি তোমাদের আমি। আরে যে মেয়েটা সারাক্ষণ মাস্ক পরে থাকতো সেই তো লক্ষ্মী, আমার মেকআপ আর্টিস্ট। তুমি এখনো বুঝতে পারোনি? ও কতদিন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে? 2022 থেকে ডিসেম্বর মাস নাগাদ হবে। কলেজ শেষ করার 5 মাস পর থেকেই আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। সতী এবার দীপককে ইশারা করল মৃত মেয়েটার ছবি মেনকাকে দেখানোর জন্য। দীপক তৈরিই ছিল। সে ভিকটিমের মুখের একটা ছবি মেনকার দিকে এগিয়ে দিল। ম্যাম, ইনি কি সেই মেয়ে? আপনি কি আইডেন্টিফাই করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো লক্ষ্মী। কেমন আছে ও? এই হাসপাতালে আছে তো? কেমন আছে প্লিজ বলুন না। ম্যাম, ছাদ থেকে লক্ষ্মী পড়ে গিয়েছিল। আপনি তো সেই জন্য এখানে, তাই না? হ্যাঁ, ও কেমন আছে? মাস্ক ছাড়া ওকে তোমরা চিনতে পারলে না? তোমরা এক টিমে কাজ করতে না? কি করে শিওর হব বলুন? আসলে ও তো সবসময় মাস্ক পরে থাকতো, তাই মাস্ক ছাড়া চিনতে পারিনি। মাস্ক পরে মানে? আমি আপনাকে বুঝিয়ে বলছি। লক্ষ্মীর সাথে আমার আলাপ সেই কোভিড যখন তুঙ্গে, সেই সময় আমরা রাজকুমার স্যারের একটা সিনেমার শুটিং করছিলাম, আর উনি চাইছিলেন না তখন শুটিংটা বন্ধ থাকুক। সেটে মেম্বাররা সবাই আইসোলেশনে ছিল। একটা বাবল তৈরি করা হয়েছিল, আর সেখানে বাইরের জগতের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। যেহেতু চেন্নাইয়ের কাছে কাক্কারান্তানপাট্টি, মানে আমার গ্রামের বাড়িতে ওই বাবলের ব্যবস্থা করা সম্ভব ছিল না, তাই টানা 90 দিন আমরা ওখানেই ছিলাম। ওই 3 মাস না আমরা সবাই একসাথেই ছিলাম। শুটিংয়ের সময়টুকু ছাড়া আমরা, মানে এমনকি রাজকুমার স্যার পর্যন্ত মাস্ক পরে থাকতেন। আর লক্ষ্মীর মাস্কগুলো খুব কিউট ছিল। ওই মাস্ক দেখেই তো আমরা একে অপরকে চিনতাম। তো আপনি কতদিন ধরে চেনেন ওকে? প্রায় 4 বছর ধরুন। আমার মুখে প্রথম যেবারও মেকআপের ব্রাশ ছোঁয়ায়, তারপর থেকে আমি আর কাউকে আমার মুখে টাচ করতে দিইনি। ওর হাতে জাদু আছে জানেন তো। অকেশন বা সিন যাই হোক না কেন, ও ঠিক আমার পারফেক্ট লুকটা তৈরি করে দিত। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমার গ্রাফটা চটচড় করে বেড়েছে। আর সেটা এতটাই যে আমি মাঝে মাঝে আমার ইভেন্ট ক্যান্সেল করেছি বা পিছিয়ে দিয়েছি, শুধুমাত্র ও অ্যাভেলেবেল ছিল না বলে। কি রিয়া, তাই তো? হ্যাঁ ঠিক, আমি জানতাম না ওর নাম লক্ষ্মী। আচ্ছা, আপনাকে একজনের সামনে নিয়ে গেলে আপনি দেখে চিহ্নিত করতে পারবেন সে লক্ষ্মী কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পারবো। লক্ষ্মী নিজের ফ্যামিলির ব্যাপারে কখনো কিছু বলেনি। ও খুব চুপচাপ থাকতো, কিন্তু ভীষণ হার্ডওয়ার্কিং ছিল। তবে হ্যাঁ, না মাঝে মাঝে একটা রুমমেটের কথা বলতো। 1 মিনিট, আইডেন্টিফাই মানে আপনি কি বলতে চাইছেন? ও কি? আপনি কি পজিটিভলি বলতে পারেন যে ভিকটিম লক্ষ্মী? ওর কোনো আত্মীয় বা বন্ধুদের চেনেন? মানে অফিসিয়ালি কনফার্ম করার জন্য কাউকে লাগবে। অদ্ভুত। আচ্ছা, লক্ষ্মী কেন সবসময় মাস্ক পরে থাকতো? মানে নিজের পরিচয় লুকোনোর জন্য কি, নাকি ও কারুর থেকে পালাচ্ছিল? এমন কিছু কি ও লুকোচ্ছিল যার জন্য ওকে অ্যানোনিমাস থাকতে হতো? নাকি ও ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে কমফোর্টেবল রাখার জন্য এটা করতো? দেখুন, কোভিডের পরেও কিন্তু লক্ষ্মী মাস্ক পরা ছাড়েনি। নামটাও বেশ ক্যাচি ছিল, ওটাই দাঁড়িয়ে যায় মাস্কি। আমি জানি ও লক্ষ্মী, কারণ আমি প্রথম ওকে মেকআপ করতে দেখেছিলাম, আর সেটা ইন্ডাস্ট্রির ভেতরেই। ও যখন মেকআপ অ্যাপ্লাই করতো তখন মাস্কটা নামাতো। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম ও কেমন আছে, কিছু বললেন না তো? হ্যাঁ, আমরা দুঃখিত ম্যাম, লক্ষ্মী আর নেই। দীপক, ডক্টরকে বলো চেক করে ডিসচার্জের ব্যবস্থা করতে। ম্যামকে একবার বডিটা আইডেন্টিফাই করতে হবে। পজিটিভ কনফার্মেশনটা দরকার যত তাড়াতাড়ি সম্ভব। আর লক্ষ্মীর ব্যাপারে যতটা সম্ভব ইনফরমেশন জোগাড় করো। অ্যাসিস্ট্যান্ট আর মেনকা দুজনকেই জেরা করো। আমি ডক্টরের খোঁজে যাচ্ছি। এই বলে সতী নিজে একটু সরে গেল দীপকের উপর দায়িত্ব দিয়ে। সতীর মাথায় তখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মেয়েটা কে? ও কেন মারা গেল? লক্ষ্মী নাকি আন্না? আদৌ কি কেউ ওর আসল পরিচয় জানে? সত্যসাই তার আরামদায়ক রিক্লাইনার চেয়ারটায় হেলান দিয়ে
ধোঁয়ার রিং ছাড়ছিলেন। এসির কারণে ঘরটা ঠান্ডা হয়ে আছে ঠিকই, কিন্তু তার মনের ভেতরের তোলপাড় একটুও কমছে না। মনে মনে তিনি ভাবলেন, গত কয়েকটা বছর বড্ড কঠিন গেছে আমার জন্য, ঠিক যেন পাথুরে রাস্তা। মাথার ওপর বিপদ ঝুলছে, সরু সুতোর ওপর দিয়ে হাঁটছি, তবু বাইরে ঠাটবাট বজায় রাখতে হয়। এমন ভাব করতে হয় যেন আমি একচ্ছত্র সম্রাট, যাকে হারানো অসম্ভব। কিন্তু সত্যিটা শুধু আমি জানি, কেরিয়ারের শুরুর দিকে যেভাবে একটা পর একটা হিট দিচ্ছিলাম, সেই জাদু এখন আর কাজ করছে না। দর্শক, প্রডিউসার সবাই প্রতিবার একটা করে হিট চায়। আরে বাবা, আমিও তো মানুষ। অরেঞ্জ ট্রি হোটেলে ওকে যে ঘরটা দেওয়া হয়েছিল সেদিকে চোখ বোলালেন সত্য। মেঝেতে পুরো নরম কার্পেট পাতা, বিশাল ফ্রেঞ্চ উইন্ডো, ভিন্টেজ আসবাবপত্র, সব মিলিয়ে যাকে বলে রাজকীয় ব্যাপার। অন্তত ওকে কমফর্টেবল রাখার জন্য প্রডিউসাররা কার্পণ্য করেনি। প্রথম দিকের সাফল্যের পর এই বিলাসিতায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যখন স্ট্রাগল করতাম, তখন এসব ছিল স্বপ্ন। পরিবারের অমতে সিনেমায় এসেছিলাম। জমানো টাকা ওই হাতে সিগারেটের মতোই পুরে শেষ হয়ে গিয়েছিল। তারপর বহু কষ্টে একজন প্রডিউসার পেলাম। প্রথম ছবিটাই সুপারহিট, আর পিছু ফিরে তাকাতে হয়নি। পরের 1 দশক ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করেছি, কিন্তু লোভ আর কপাল এই দুয়ে মিলে আবার আমাকে সেই পুরনো জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে আমি আর ফিরতে চাই না। ভুলভাল ইনভেস্টমেন্ট আর পরপর কয়েকটা ফ্লপ সিনেমা। এই অবস্থায় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ব্যাক টু ব্যাক হিট দরকার। বর্তমানে যে ছবিটা বানাচ্ছি, সেটা নিয়ে বেশ কনফিডেন্ট ছিলাম। গত সপ্তাহ পর্যন্ত তো ধরেই নিয়েছিলাম এটা হিট হবে। সব ঘুটি ঠিকঠাক সাজানো ছিল, কিন্তু গত রাতের পর থেকে আত্মবিশ্বাসটা নড়ে গেছে। পায়ে তোলার মাটিটা কেমন যেন আলগা লাগছে। পরের প্রজেক্টটা একটা বিশেষ ব্যাপারের উপর নির্ভর করছে। ওটা না হলে সব শেষ। তাতে পুরো এই নতুন অপদ, মাথাটা পুরো জ্যাম হয়ে আছে। গত সন্ধ্যার স্মৃতিগুলো মনের মধ্যে ভেসে উঠল সত্যর, বিদ্যুতের ঝিলিকের মতো। সেই পাতলা ঠোঁট, কথা বলা চোখ, ঠিক হলো নাক, ক্যামেরা যেন ওকে ভালোবাসে। আর ওই কোমর, ওই পা, দূর, আবার ওর কথা ভাবছি। এত কিছুর পরেও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। হাতে অপশন খুব কম, একটাই রাস্তা খোলা আছে। এখন এখন শুধু প্রার্থনা করা ছাড়া উপায় নেই। ফোনটা হঠাৎ বেজে উঠল। অ্যাসিস্ট্যান্টের মেসেজ। এসপি সতী তার রুমের দিকে আসছেন। দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠলেন সত্য। খেলাটা তো খেলতেই হবে, সিনেমাটা শেষ করতে হবে, কেসটা ক্লোজ করতে হবে। কোনো স্ক্যান্ডালে জড়ানো চলবে না। দরজার দিকে এগিয়ে গেলেন। সতী নক করার আগেই দরজাটা খুলে দিলেন। সকাল থেকেই তিনি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। গুড আফটারনুন ম্যাম, আসুন। বাবা, খবর তো দেখছি বাতাসে ছড়িয়ে গেছে। আচ্ছা, এই জানলাগুলো একটু খোলা যাবে প্লিজ? সতী ঢুকতে ঢুকতেই রিকোয়েস্ট করল। প্যাসিভ স্মোকিংয়ের শিকার হওয়ার কোনো ইচ্ছে নেই ওর। সত্য সায় দিয়ে নিজের কাছের জানলাটার দিকে এগোলেন। সতী অন্যটা খোলার চেষ্টা করল। ঠিক তখনই ড্রেসিং টেবিলের উপর একজোড়া দুল সত্যর চোখে পড়ল। ইস, এটা সরাতে ভুলে গেছি। সত্যি কি দেখে ফেলল? চটজলদি এগিয়ে গিয়ে নিজের রুমাল দিয়ে দুলজোড়া ঢেকে দিলেন তিনি। তারপর সতর্ক হয়ে সতীর দিকে তাকালেন। সতী জানলা খুলতে ব্যস্ত, দেখেনি। সত্য একটা চেয়ার দেখিয়ে বসতে বললেন। প্লিজ বসুন। জুস, কফি? নো, প্লেন ওয়াটার। সত্য গ্লাসে জল ঢেলে এগিয়ে দিলেন সতীর দিকে। এবার সরাসরি পয়েন্টে আসি। আপনি কি ভিকটিমকে চিনতেন? সত্যর শরীরটা একটু শক্ত হয়ে গেল। চোখটা অজান্তেই ড্রেসিং টেবিলের দিকে চলে গেল। সতী সেটা নোটিস করল। রুমালটা কি লাগবে আপনার? না না, আসলে রোদটা বড্ড কড়া, তাই একটু ঘাম হচ্ছে আর কি। আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি, ইটস ফাইন। আর হ্যাঁ, আমি লক্ষ্মীকে চিনতাম। লক্ষ্মী?
হ্যাঁ, ভিকটিম। আপনি তো জিজ্ঞেস করলেন আমি চিনি কিনা। ও মেনকার মেকআপ আর্টিস্ট ছিল। আশ্চর্যের ব্যাপার, আপনি আপনার হিরোইনের মেকআপ আর্টিস্টকে চেনেন অথচ বাকিরা চিনল না। এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। শুটিংয়ের সময় মেকআপ আর্টিস্টরা তো সারাক্ষণই আর্টিস্টদের আশেপাশে থাকে, টাচ আপ দেয়। তাই ডিরেক্টর হিসেবে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মেকআপ আর্টিস্টকে চেনাটা খুব স্বাভাবিক। কিন্তু তাহলে বাকি ক্রু মেম্বাররা চিনতে পারলো না কেন? মেনকা অজ্ঞান হয়ে যাওয়ায় আপনি ওর সঙ্গে হসপিটালে গিয়েছিলেন সেটা বুঝলাম, কিন্তু আপনার ক্রুয়ের আর কেউ লক্ষ্মীকে আইডেন্টিফাই করতে পারলো না। আচ্ছা, আমার না একটা থিওরি আছে, দেখুন তো মেলে কিনা। মেয়েটা সবসময় মাস্ক পরে থাকতো, তাই তো? কোভিড চলে যাওয়ার পরেও। সেই জন্যই বোধহয় ক্রু মেম্বারদের মুখটা চেনা চেনা লাগছিল, কিন্তু শিওর হতে পারছিল না। হ্যাঁ, ঠিক তাই। আমরা ওকে মাস্কি বলে ডাকতাম। মাস্কি? বেশ অদ্ভুত নাম। যাই হোক, মেনকার অ্যাসিস্ট্যান্ট যেখানে চিনতে পারলো না, আপনি সেখানে মাস্ক ছাড়া লক্ষ্মীকে চিনলেন কি করে? মানে মেনকা হয়তো আমাকে বলেছিল। এক মিনিট। তার মানে আপনি বলছেন আপনি লক্ষ্মীকে আইডেন্টিফাই করেছেন, যে মেকআপ আর্টিস্ট সবসময় মাস্ক পরে থাকতো? সত্য ঢোক গিললেন, মাথা নাড়লেন। এখন আর অন্য কোনো উপায় নেই। ওকে, তাহলে আপনি আন্নার ব্যাপারে কিছু জানেন না? আন্না? না তো। কে সে? একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস, সিনেমায় চান্স পাওয়ার চেষ্টা করছিল। রঙ্গরাজ আপনাদেরই একজন জুনিয়র ক্যামেরাম্যান ভিকটিমকে আন্না হিসেবে আইডেন্টিফাই করেছে। না, ওটা লক্ষ্মী, আমি শিওর। অন্য একজন যেখানে বলছে ওর নাম আন্না, সেখানে আপনি এত কনফিডেন্ট? স্ট্রেঞ্জ, কেসটা বেশ অদ্ভুত, জানেন তো। যাই হোক, আপাতত মেনে নিচ্ছি। আচ্ছা, লক্ষ্মীকে শেষ কবে দেখেছিলেন? গতকাল হবে বোধহয়, শুটিংয়ের সময়। আজ সকালে যখন ও শুটিংয়ে এলো না, তখন আপনার চিন্তা হয়নি? ম্যাম, আমি কিন্তু এত ডিটেলসে যাই না। একজন মেকআপ আর্টিস্ট এলো কি এলো না সেটা দেখা আমার কাজ নয়। ফাইন, আমাদের আগে আইডেন্টিটি কনফার্ম করতে হবে। কোনো আইডিয়া আছে কি করে সেটা করা যায়? ওর বাড়ির লোকের খোঁজ কি পাওয়া যাবে? যদি ধরে নিই ভিকটিম লক্ষ্মী, আন্না নয়। আমাদের প্রোডাকশন ম্যানেজার মুথুর সাথে কথা বলুন, ওর কাছে ডিটেলস থাকবে। সত্যসাই, আমি কি আপনার ওয়াশরুমটা একটু ইউজ করতে পারি? শিওর। সত্য ডান দিকে ইশারা করলেন। সতী যখন ফিরল, সত্য তখন প্রায় অর্ধেক সিগারেট শেষ করে ফেলেছেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। দরকার হলে আমি আবার যোগাযোগ করব। সতী বেরিয়ে এলো। মুথুকে ফোন করে রেকর্ডস তৈরি করে রাখতে বলল সতী। অরেঞ্জ ট্রি হোটেলটা রাঘবেন্দ্র সিটির মধ্যেই, কিন্তু মেইন রোড থেকে এন্ট্রান্স আলাদা। টেম্পোরারি অফিসে পৌঁছতে সতীর কিছুটা সময় লাগলো। এনফিল্ড হান্টারটা সাথে আনলেই ভালো হতো। নিজেকে সাপ সাপান্ত করতে করতে ও একজন কনস্টেবলকে বাইকটা নিয়ে আসার অর্ডার দিল। মুথু অফিস এরিয়াতেই অপেক্ষা করছিল। আচ্ছা মুথু, এই ইউনিটে যারা কাজ করছে তাদের রেকর্ড আছে? ইয়েস ম্যাম, পেমেন্ট, লাঞ্চ, লজিং সব আমিই দেখি, তাই ট্র্যাক রাখতে হয়। মেকআপ আর্টিস্টদের পেমেন্ট কে করে? অ্যাক্টররা না প্রোডাকশন ইউনিট? আমি হ্যান্ডেল করি। কিছু অ্যাক্টর নিজেদের টিম রাখে, কিন্তু পেমেন্ট প্রোডাকশন হাউসই করে। এই সিনেমার জন্য সব মেকআপ আর্টিস্ট কোম্পানি থেকেই পেমেন্ট পায়। গুড। মেনকার মেকআপ আর্টিস্টকে? ওয়েটে দেখছি, দাঁড়ান। আমার এক বন্ধু কর্পোরেট এইচআর, ও আমাকে ডেটাবেস মেনটেন করা শিখিয়েছে। মুথু ফাইলের পাতা উল্টে নাম খুঁজতে লাগলো। পেজ মেনকা, ট্রুপ, রিয়া, সতীশ, অন্নলক্ষ্মী, রেশমা। দাঁড়ান, রিপিট করুন। রিয়া, সতীশ, অন্নলক্ষ্মী। ব্যাস 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 ব্যাস, এটাই এটাই। অন্নলক্ষ্মী, আন্না, লক্ষ্মী, অন্নলক্ষ্মী। আর তাই আমরা নিয়ে এসেছি সেই এ টিমকে আরো একবার। ওয়েলকাম সত্য, ওয়েলকাম মেনকা টু দ্য উড টক শো। রাঘবেন্দ্র সিটি কমিউনিটি স্পেসের একটা অংশ স্টুডিওর মতো করে সাজানো হয়েছে। ঠিক উল্টো দিকে সতীর টেম্পোরারি অফিস।
ফিল্ম ক্রু যারা উপস্থিত ছিল সবাই শুটিংয়ে মগ্ন। মেনকার উপস্থিতিটাই এমন যে সবাইকে চুম্বকের মতো টানে। গ্যানভেল অফিসে বসে একে একে ক্রিউ মেম্বারদের জেরা করছিলেন। সতী দরজার বাইরে দাঁড়িয়ে ইন্টারভিউটা দেখতে লাগলো। একসাথে ফিরে এসে কেমন লাগছে জানি না বাকিদের কি ফিল হচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আবার উদয়ামের দিনগুলো ফিরে এলো। কেউ কি ভুলতে পারবে আদেও সেই সিনেমাটা? কি ফ্রেশ একটা ভাইব ছিল। একদম ঠিক বলেছেন। আমি কি করে ভুলি বলুন তো? ওই সিনেমাটাই তো আমাকে পরিচিতি দিয়েছিল। আমি ব্লেস যে সত্য আমার ওপর ভরসা রেখেছিল। আমি তখন ইন্ডাস্ট্রিতে একদম নতুন, তাও কিন্তু ও আমাকেই বেছে নিয়েছিল। থ্যাংক ইউ সত্য, আমাকে উদয়ামের মতো একটা আইকনিক সিনেমার অংশ করার জন্য। কয়েক ঘন্টা আগে সতী মেনকাকে যে অবস্থায় দেখেছিল তার সাথে এখনকার মেনকার আকাশ পাতাল তফাৎ। প্রিয় মেকআপ আর্টিস্ট মারা গেছে শুনে মেয়েটা ভেঙে পড়েছিল। ওদের দুজনকে দেখে সতীর মনে হয়েছিল বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল ওদের। সতী ওকে শোক সামলানোর সময় দিয়ে চলে এসেছিল, কিন্তু এখন ইন্টারভিউয়ের সেটে ওকে দেখে সতী অবাক। পরিপাটি সাজগোজ, ফ্ললেস মেকআপ, যেন কোনো কিচ্ছু হয়নি। চোখের নিচের কালিটা মেকআপ দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছে। ইন্টারভিউটা আগেই শিডিউল করা ছিল ম্যাম। কাউকে ডিস্টার্ব না করে কি কাজটা চালিয়ে যেতে পারি? মুথু ভয় ভয়ে রিকোয়েস্ট করেছিল। উপর মহল থেকে চাপ আসুক সেটা সতী চায়নি, তাই ও রাজি হয়ে গিয়েছিল। ওর মনে হয়েছিল এতে তদন্তের ক্ষতি হবে না, কিন্তু ও ভাবেনি মেনকা এই অবস্থায় ইন্টারভিউ দিতে রাজি হবে। সত্যসাই, মেনকার সাথে আবার কাজ করে কেমন লাগছে? উদয়াম দিয়ে আপনিই তোকে ইন্ট্রোডিউস করেছিলেন। 10 বছর পর আবার একসাথে। উর্মি কেমন এগোচ্ছে? 10 বছর! ওয়াও, সময় কত দ্রুত চলে যায়। মেনকা যে কত ট্যালেন্টেড অ্যাক্ট্রেস এটাই তার প্রমাণ। উদয়ামের পর থেকে এত বিজি যে আমাকে ডেটই দিতে পারছিল না। এটা কিন্তু একদম সত্যি কথা নয় সত্য। আমি সব সময় তোমার সাথে কাজ করার জন্য রেডি। জাস্ট কিডিং এম। ওর সাথে কাজ করা সবসময়ই আনন্দের। ও আমার কাজ কমিয়ে দেয়। আমাকে শুধু সিনটা ভাবতে হয়, আর ও সেটা হুবহু নামিয়ে দেয়। আসলে এতদিন আমরা জুৎসই স্ক্রিপ্ট পাচ্ছিলাম না, এখন পেয়েছি। কাজটা দারুণ হচ্ছে। পোস্ট প্রোডাকশন শীঘ্রই শুরু হবে। এই দিওয়ালিতে ধামাকা হবে। গ্রেট নিউজ। আই এম শিওর ওটাও সুপারহিট হবে। তো ম্যাম, আপনার নেক্সট মুভি কি? ফ্যানরা জানতে উদগ্রীব। এখনো কথাবার্তা চলছে, দেখা যাক কি হয়। কি সত্য, তাই তো? মানে আপনারা কি আবার একসঙ্গে কাজ করছেন? কনফার্ম নিউজ? কি আর বলবো, এম যেমন বললো কথাবার্তা চলছে। ঠিকঠাক প্রডিউসার পেলে ইয়েস। ওয়াও, তার মানে তো ব্যাক টু ব্যাক হিট আসছে। আমি 100% শিওর, কোনো সন্দেহ নেই। সত্য স্ক্রিপ্টগুলো সবসময় একদম পারফেক্ট হয়। আর পরের সিনেমাটা আমার খুব প্রিয় একটা কাজ হতে চলেছে। আমি অলরেডি এক্সাইটেড। সত্য আমাকে একদম অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চাইছে, মানে এমন কিছু যা আমি আগে কখনো করিনি। শুধু আপনি নন, আপনার ওড়নাটাও আজ খুব শাইন করছে। কোনো বিউটি সিক্রেট আছে নাকি? আপনি আমাকে বেশি প্যাম্পার করছেন। এই ওড়নাটা অ্যাকচুয়ালি স্পেশাল। বলিউড ডিরেক্টর আকাশ ও গিফট করেছে রিসেন্টলি। ওর সিনেমায় একটা ক্যামিও করেছিলাম তার জন্য। এটা সাওয়া অরিজিনাল। আর বিউটি সিক্রেট বলছেন? মন ভালো রাখুন, আপনিও শাইন করবেন। আমি না অ্যাকচুয়ালি পুরনো প্রবাদে বিশ্বাসী, মনের আয়না মুখ। নিজেকে খুশি রাখার চেষ্টা করি, তবে হ্যাঁ একটা রুটিনও ফলো করি। শুরুটা হয় ময়েশ্চারাইজার দিয়ে। সতী ইন্টারভিউটা দেখছিল আর দীপকের সাথে ইশারায় কথা বলছিল। মেকআপ আর্টিস্টদের জেরা করা হয়ে গেছে। কেউই লক্ষ্মী বা আন্নাকে চিনত না, কিন্তু মাস্কিকে সবাই চেনে। চুপচাপ নিজের কাজ নিয়ে থাকে। মাস্ক পরে ও খেত কি করে? দীপক একজন মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করল। এক্সট্রাদের মেকআপ ম্যান সে। স্যার, আমরা জানি না। মাস্কি কখনো আমাদের সাথে লাঞ্চ বা স্ন্যাক্স খেত না। অন্য লক্ষ্যে নিজের মুখ দেখাতো না কাউকে। কেন এত গোপনীয়তা? তাহলে মেনকা আর সত্য ওকে চিনল কি করে? মেনকার ব্যাপারটা বোঝা যায়, মেকআপের সময় কাছে থাকতো, কিন্তু সত্য, এর কোনো উত্তর নেই।
মুথুর মতে ও মেকআপ অ্যাসোসিয়েশনের রেজিস্টার ছিল না, মেনকার জন্যই কাজ পেত মূলত। ওর ব্যাকগ্রাউন্ড একটা রহস্য। পোর্টফোলিওতে আর একটা এমার্জেন্সি নাম্বার ছিল, সেটাই পোর্টফোলিওর দ্বিতীয় নাম্বার। গ্যানভেল বারবার ট্রাই করছে, কেউ ধরেনি। 1 ঘন্টা আগে সুইচ অফ হয়ে গেছে। সতী অর্ডার দিল। একটু পরেই দীপকের ফোনে ইনফরমেশন এলো। দীপক ফোনটা সতীর দিকে এগিয়ে দিল। দীপক, আইটির ছেলেদের নিয়ে নাম্বারটা ট্রেস করাও তো। প্রবীণা, বসন্তম ওয়ার্কিং উমেন্স হোস্টেল, কাল্লিদাম। যাক, অবশেষে কিছু অ্যাকশন হবে মনে হচ্ছে। চলো দীপক, দেখি কি পাওয়া যায়। আপনি রেস্ট নিন গ্যানভেল। ও ভালো কথা, বাকিদের ইন্টারভিউগুলো আপনিই নিন। আমরা চট করে ঘুরে আসছি। দীপক দরজার কাছে দাঁড়িয়েছিল, চোখ ইন্টারভিউ রুমের দিকে। মেনকা যেভাবে চুল ঝাড়ি দিচ্ছে সেটা দেখে দীপক কিছুটা মুগ্ধই হলো বলা যায়। ও সত্যি, দীপক মনে হচ্ছে ফেভিকল দিয়ে আটকে গেছে। তার চেয়ে আমিই চাই তোমার সঙ্গে, ও বরং ইন্টারভিউগুলো নিক। গ্যানভেল উঠে দাঁড়ালেন। সতী দেখল দীপক গ্যানভেলের খোঁচাটা কানেই তোলেনি। চলো আমরাই যাই। এনজয় দীপক। সতী দীপকের কাঁধ ছাকালো। দীপক অন্যমনস্কভাবে মাথা নাড়ল। গুড লাক, লোকজন ওয়েট করছে, হারি আপ। এবার ওর হুঁশ ফিরল। হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া আরও বোরিং কাজ পড়ে আছে ওর ঘাড়ে। কপাল চাপড়ে সে চেয়ারটা ঘুরিয়ে বসল যাতে ইন্টারভিউটা তার চোখে না পড়ে। সতী বসন্তম হোস্টেলের সামনে বাইক থামালো। হেলমেট খুলতে খুলতে গ্যানভেল আড়মোড়া ভাঙলেন। সত্যি, তুমি কি একটু আস্তে চালাতে পারো না? জানো তো আমার 50 পেরিয়েছে। মনটা ইয়াং, কিন্তু শরীর তো আর নয়। ওই দীপক ছোকরাকে আনলেই তো পারতে, অন্তত বাইক রাইডটা এনজয় করতো। মাঝে মাঝে এরকম থ্রিল দরকার গ্যানভেল, এতে শরীর মন চনমনে থাকে। আমার সাথে আর কিছুদিন থাকলে আপনিও শিওর একটা এরকম বিউটি বিস্ট কিনে ফেলবেন। চলুন। জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম। সামনে একটা বাগান, ফুলের গন্ধে ভরে আছে বাতাস। সতী আর গ্যানভেল রিসেপশনে ঢুকল, কিন্তু রিসেপশনটা ফাঁকা। হ্যালো। সতী ডাক দিল। 45-46 বছরের একজন মহিলা উঁকি দিলেন। পুলিশের ইউনিফর্ম দেখে সোজা হয়ে দাঁড়ালেন। 2 মিনিট, আমি একটু হাতটা ধুয়ে আসছি। 2 মিনিটের আগেই ফিরে এলেন ভদ্রমহিলা। এক্সট্রিমলি সরি, আসলে লাঞ্চ করছিলাম। এখানে কি প্রবীণা বলে কেউ থাকে? হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই তো আছে। কেন বলুন তো, ও কি কোনো ঝামেলায় পড়েছে? আমরা একটা তদন্তের ব্যাপারে ওর সাথে কথা বলতে চাই, কিন্তু প্রবীণা ফোন তুলছে না। এটা কি ওরই নাম্বার? সতী ফোনটা দেখালো। ভদ্রমহিলা মাথা নেড়ে নিজের ফোন থেকে ডায়াল করলেন। সুইচড অফ বলছে। ওর রুমটা কি খুলে দেওয়া যাবে? কিন্তু ম্যাম, আসলে কারোর পার্সোনাল রুমে ঢোকা এটা তো হস্টেলের রুলসের বাইরে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আপনি আমাদের সাথেই থাকবেন, তদন্তের স্বার্থে এটা জরুরি। ভদ্রমহিলা ড্রয়ার থেকে চাবি বের করলেন। ঠিক আছে, আপনারা আসুন আমার সাথে। লাকিলি প্রবীণাও আজকে চাবিটা রেখেই গেছে। আচ্ছা, তদন্তটা কি নিয়ে জানতে পারি? সতী উত্তর দিল না। দরজা খুলতেই এক ঝলক তাজা বাতাস ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। এই রুমটার ভেন্টিলেশন বেস্ট। ওরাই জেদ করে এই রুমটা নিয়েছিল। ওরা? প্রবীণা আর ওর রুমমেট অন্নলক্ষ্মী। ভদ্রমহিলা ডান দিকে দেওয়ালটা দেখালেন। ওই যে ওরা দেখুন, ক্যান্ডিড ফটোতেও মেয়েটাকে কি সুন্দর লাগছে। ইনি হলেন আমাদের অন্নলক্ষ্মী। ও তো অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস হতে চলেছিল। সতী আর গ্যানভেল মন্ত্রমুগ্ধের মতো ছবিটার দিকে তাকিয়ে রইল। দুটো মেয়ের চোখেই কি আনন্দ, কি উজ্জ্বলতা। বিশেষ করে অন্নলক্ষ্মীর চোখে মুখে একটা আলাদা দ্যুতি। ছবিতে প্রবীণা অন্নলক্ষ্মীর দিকে খুব প্রশংসা ভরা চোখে তাকিয়ে আছে। ওয়ার্ডেনকে সাথে নিয়ে ওরা ঘরটা তল্লাশি করতে শুরু করল। টিপিক্যাল হোস্টেল রুম, আহামরি কিছু নয়। 2 সিঙ্গেল খাট, 2 আলমারি, মাঝখানে একটা কমন ডেস্ক। ঘরটা বেশ গোছানো। 300 স্কোয়ার ফিটের মধ্যেও বেশ একটা ছিমছাম আর্টিস্টিক ব্যাপার আছে। গ্যানভেল, এগুলো দেখুন। সতী একটা আলমারি খুলেছিল।
একটা ঘোলাটে কাঁচের বোতল তুলে গন্ধ শুকল। দেখতে যেমনই হোক, গন্ধটা দারুণ। গ্যানভেল উঁকি মারলেন। কি ওটা? কসমেটিক্স? কিন্তু মনে হচ্ছে সব আয়ুর্বেদিক। অন্নলক্ষ্মী মেকআপ আর্টিস্ট ছিল। মেনকার মতন টপ অ্যাক্টরদের জন্য নিশ্চয়ই ইম্পোর্টেড বা হাই এন্ড প্রোডাক্ট ব্যবহার করত। এরকম লেবেল ছাড়া জিনিস তো নয়। নাইস স্মেল। ও এগুলো দিয়ে কি করতো? হতে পারে এগুলো হয়তো রুমমেটে। হতে পারে। সতীর কথা শেষ হওয়ার আগেই ওয়ার্ডেন আঁতকে উঠলেন। সতী ঘুরে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, জামা কাপড় রক্তে মাখামাখি, কুচকুচে কালো চুল মুখের উপর ছড়িয়ে আছে, হাতে একটা ছুরি, নখে টকটকে লাল নেল পলিশ, ছুরিটা উঁচিয়ে ধরা। সতী মুহূর্তের মধ্যে অ্যাকশনে এলো, হলস্টার থেকে গানটা বের করে তাক করল। ছুরিটা ফেলো! ধমক দিল সে। কাজ হলো। মেয়েটা ছুরি ফেলে হাত তুলে দাঁড়ালো। সীতাম্মা, আমি প্রবীণা। এটা আজকে শুটিংয়ের গেট আপ। আমি যে সারপ্রাইজ দিতে গেছিলাম, আপনি এখানে ছিলেন দেখে ভাবলাম লক্ষ্মীও হয়তো আছে। তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে বাছা। সতী গানটা হলস্টারে রেখে ছুরিটা একপাশে লাথি মেরে সরিয়ে দিল। পুলিশ এখানে? হ্যাঁ, ওনারা তোমার জন্যই এসেছেন। আমার জন্য? তুমিই প্রবীণা? হ্যাঁ। তোমার বন্ধু কোথায়? কেন? আমি তো ভাবলাম ও ঘরে ফিরেছে, না হলে শুটিংয়ে হবে। সলিঙ্গানাল্লুরে শ্যুট চলছে উরিমে ছবির। কি হয়েছে? আপনারা সবাই ওর ব্যাপারে জিজ্ঞেস করছেন কেন? শেষ কবে দেখেছো ওকে? গতকাল। লক্ষ্মী কোথায়? ওর কি বাইরে রাত কাটানো স্বাভাবিক ব্যাপার? না, কিন্তু গতকাল ব্যাপারটা স্পেশাল ছিল। ও ডিটেলস দেয়নি, শুধু বলেছিল রাতে হয়তো ফিরবে না, কোনো প্ল্যান ছিল। এবার কি আপনারা বলবেন? দুঃখিত, একটা খারাপ খবর আছে। তোমাকে একটা বডি আইডেন্টিফাই করতে হবে। প্রবীণা দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। সীতাম্মা কেঁদে উঠলেন। বডি? লক্ষ্মী? কি বলছেন? বডি? লক্ষ্মী? লক্ষ্মী? ম্যাম প্লিজ। গ্যানভেল সীতাম্মাকে ধরে ঘর থেকে বাইরে নিয়ে গেলেন। কান্নাকাটির আওয়াজে কথা বলা দেয়। দেখো, আমি তোমাকে একটা ছবি দেখাবো, ভালো করে দেখে বলবে, কেমন? সতী ফোনটা বের করল। প্রবীণা মাথা নাড়ল। সতী ভিকটিমের ক্লোজ আপ ছবিটা দেখালো, পরার পরের ছবি। প্রবীণা মুখে হাত চাপা দিল। না না, এটা হতে পারে না, আমি মানতে পারছি না। দেখো প্রবীণা, আমার দৃঢ় বিশ্বাস এটা কোনো দুর্ঘটনা নয়, সুইসাইডও নয়, এটা মার্ডার। আমাদের অপরাধীকে চটজলদি ধরতে হবে। ক্রাইম সিন ফ্রেশ থাকতেই ধরা ভালো। আমি জানি তোমাকে শোক সামলানোর সময় দিচ্ছি না, নিষ্ঠুর মনে হতে পারে আমায়, কিন্তু জাস্টিস পাওয়ার এটাই একমাত্র রাস্তা। বুঝতে পারছো? কি জানতে চান ম্যাম? যেই এটা করে থাকুক তাকে শাস্তি পেতেই হবে। ওর ব্যাপারে সব খুলে বলো আমাকে। কেউ, বাড়ি কোথায়, বাবা মা, ওদের খবর দিতে হবে তো। ও কি করতো আর তোমাদের আলাপ কিভাবে? নিজের আত্মীয় স্বজনকে তো সবাই ভালোবাসে, কিন্তু অন্নলক্ষ্মী অচেনা লোককেও ভালোবাসা দিতে জানতো। আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিনে আমার ওর সঙ্গে দেখা হয়েছিল, যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ওই আমাকে বাঁচিয়েছিল। আমার এই দ্বিতীয় জীবনটা ওরই দান। আমি একটা হাই রাইজ থেকে ঝাঁপ দিতে গেছিলাম, ও আমাকে বাঁচায়, আর আজ ও নিজেই। কি আয়রনি! প্রবীণা প্লিজ শান্ত হও। দেখো, সময় নষ্ট করার মতন বিলাসিতা আমাদের হাতে নেই। আমাদের দুজনের স্বপ্ন এক ছিল, স্টার হওয়া। 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, সেই ক্লিশে গল্প।
প্রেমিককে বিশ্বাস করে বড় শহরে আসা। ভেবেছিলাম কপাল খুলে গেল, কলিউড, যেখানে আসল অ্যাকশন হয়। কিন্তু আমার লাভার একটা ভালো চাকরি আর বসের মেয়েকে পেয়ে আমাকে হট পট্যাটোর মতো ঝেড়ে ফেলে দিল। আমি হাল ছাড়িনি, সিনেমার দরজায় দরজায় ঘুরেছি। হয় দরজা বন্ধ হয়েছে, নয়তো বিছানার অফার এসছে। বোকার মতো দ্বিতীয়টা বেঁচেছিলাম। ভেবেছিলাম কাজ হবে, কিন্তু হয়নি। নিজেকে বেশ্যা মনে হতো। এক ডিরেক্টরের ওপর খুব ভরসা ছিল, বলেছিল পরের সিনেমায় রোল দেবে। তারপর পেপারে দেখলাম হিরোইন অন্য কেউ। আমি কনফ্রন্ট করলাম, ও না আমাকে ধুলোর মতো ঝেড়ে ফেললো, ইউজ অ্যান্ড থ্রো। তখন জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। একটা বিল্ডিংয়ের ছাদে গিয়ে ঝাঁপ দিতে যাচ্ছি, অনলক্ষ্মী আমাকে বাঁচালো। ও মাঝে মাঝে ছাদে গিয়ে মেকআপ প্র্যাকটিস করতো খোলা আকাশের নিচে। ও হিরোইন হতে চেয়েছিল, শুরুটা করেছিল মেকআপ আর্টিস্ট হিসেবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেকআপ আর্টিস্ট না অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেস? ও বাড়ি থেকে পালিয়েছিল, তবে আমার চেয়ে বুদ্ধিমান ছিল। ও জানতো প্রথমেই তো বড় রোল পাওয়া যায় না, তাই টিকে থাকার জন্য মেকআপ আর্টিস্টের কাজ নিত, ইন্ডাস্ট্রির সঙ্গে লেগে থাকার জন্য। ওর আইডিয়াটা ছিল নাম হওয়ার আগে পর্যন্ত এটাও করে যাবে। ওই আমাকে বলেছিল ইন্ডাস্ট্রির ভেতরে কোনো ছোটোখাটো কাজ নিতে। তাই আমি জুনিয়র ডান্সার হিসেবে কাজ শুরু করি। এখন অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার। লক্ষ্মী একজন যে আমার কেয়ার করতো। ও মেকআপ শিখলো কোত্থেকে? কোভিড। ওর বাড়ি চেন্নাইয়ের বাইরে একটা ছোট্ট গ্রামে, কাক্কারান্তনপট্টি। গ্রামে একটাই সিনেমা হল, ও একটাও সিনেমা মিস করতো না। রাজকুমার স্যার ওখানে শুটিং করছিলেন। কোভিডের শুরুর দিক হবে। মেনকার মেকআপ আর্টিস্টের কোভিড হলো। অনালক্ষ্মী সুযোগটা লুফে নিল, মেনকার মেকআপ আর্টিস্ট হয়ে গেল। ও ন্যাচারালি ভালো ছিল কাজে। 90 দিনের বাবেলা থেকে ও অনেক কিছু শিখে নিল। মেনকার রেকমেন্ডেশনই ও আরও কাজ পেতে থাকলো। ইন্ডাস্ট্রির বড় বড় লোকেদের সঙ্গে ওর আলাপ হতে থাকলো। ও ওদেরকে পোর্টফোলিও পাঠাতো। তোমার নাম কেন দিত? যাতে আমিও আমার পোর্টফোলিও পাঠাতে পারি। এত নাম কেন? লক্ষ্মী, আন্না, মাস্কি। কোভিড, প্রথমে মাস্ক পরতে হতো তো, পরে ও দেখলো মাস্ক পরে লোকে ওকে চিনছে বেশি, তাই ওটাকে স্টাইল বানিয়ে নিল। নিজের পুরো মুখটা দেখাতো না। ও ভাবতো হিরোইন হওয়ার পরেই মুখ দেখাবে, কেউ যেন ওকে মেকআপ আর্টিস্ট হিসেবে মনে না রাখে। আচ্ছা, ও কি এখন সত্যসাইয়ের সিনেমার জন্য কাজ করছিল? হ্যাঁ, মেনকা সবসময় লক্ষ্মীকেই চাইতো। গতকাল তো শুটিংয়ে গিয়েছিল। সলিঙ্গানালুর তো খুব বেশি দূরে নয়। ও কি এখানে ফেরেনি? গতকাল ও আমাকে মেসেজ করেছিল, বলেছিল রাতে ফিরবে না, চিন্তা না করতে। কারোর সঙ্গে দেখা করার প্ল্যান ছিল। কার সাথে আমি জানি না। প্রবীণা ফোনটা চার্জে বসিয়ে অন করল। লাস্ট মেসেজটা দেখালো। সেখানে লেখা, আমার খুব ভয় লাগছে, শুটিং শেষ হলে কল করিস। আমি বুঝতে পারছি না কি করব। এর মানে কি? ও ভয় পাচ্ছিল কেন? আমি আমি ঠিক শিওর না। মানে? আমার মনে হয় ও গ্রামের কাউকে দেখেছিল। মনে হয়? সেদিন আমি একটু নেশা করেছিলাম। নেশা? ড্রাগস। বিশ্বাস করুন, ওটাই ফার্স্ট টাইম ছিল। লক্ষ্মী খুব রেগে গেছিল, আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল আর কখনো নেশা করব না। তার মানে তুমি সিচুয়েশনটা সম্পর্কে কিছুই জানো না? সব ঝাপসা মনে আছে। লক্ষ্মী বলেছিল ও সেটে গ্রামের কাউকে একটা দেখেছে। ও ভীষণ কনফিডেন্ট ছিল। বেশ, তাতে তো খুশি হওয়ার কথা। না, লক্ষ্মী বাড়ির সাথে সব সম্পর্ক চুকিয়ে তো এসেছিল ইন্ডাস্ট্রিতে। ওর বাবা মা নেই, শুধু দিদা আছে। মামা ওকে মানুষ করেছে। মামা গ্রামের মোড়ল, খুব কনজারভেটিভ। লক্ষ্মী ওখান থেকে পালাতে চেয়েছিল। ও ভয় পাচ্ছিল ওরা ওকে ধরে নিয়ে যাবে আবার। এক মিনিট। হ্যাঁ দীপক, বলো। এমনি প্রাথমিক অটোপসি রিপোর্ট পাঠিয়েছে, ফাস্ট ট্র্যাক করা হয়েছে। গুড, আসছি। হ্যাঁ বলো প্রবীণা। ওর মামা খুব কড়া। লক্ষ্মী ভেবেছিল ও শহরেই সেফ থাকবে, কিন্তু গ্রামের কাউকে দেখে ও খুব ভয় পেয়ে গেছিল। আমাকে একটা নাম আর একটা নম্বর লিখে রাখতে বলেছিল।
নম্বরের নিচে লেখা ছিল মেস। প্রবীণা আলমারি থেকে একটা ডায়েরি বের করে দেখালো, একটা নাম্বার, নিচে লেখা মেস। মিস মানে? জানি না, তবে ও বলেছিল ওই লোকটা ওর গ্রামের, ওর থেকে সাবধানে থাকতে। এটা কি 13 তারিখের ঘটনা? হ্যাঁ, বা তার আগের দিন। আচ্ছা, তারপর কি হলো জানো না? না, তবে ও হয়তো ওর বয়ফ্রেন্ডকে বলেছিল। ওর আর কেই বা আছে। বয়ফ্রেন্ড? ওর বয়ফ্রেন্ড ছিল? কেন স্যার, আমাদের বয়ফ্রেন্ড থাকতে নেই? শুধু বড় লোকেদেরই বয়ফ্রেন্ড থাকে। সরি, আমি ওইভাবে বলিনি। কেউ ওকে চিনতো না, মুখ দেখেনি, তাই অবাক হচ্ছে। ভালোবাসা শুধু রূপ দেখে হয়? ইনার বিউটি বলেও তো কিছু আছে। আর ও তো সবসময় মাস্ক পরতো না। যাই হোক, প্রবীণা প্লিজ, জ্ঞানভেলের হয়ে আমি সরি বলছি, এখন এসব তর্কের সময় নয়। আচ্ছা, কে ওর বয়ফ্রেন্ড? আমি জানি না। কি? ও কখনো নাম বলেনি, বলতো ছেলেটা বড়লোক ঘরের। ওর বাবা ওর বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু ছেলেটা লক্ষ্মীকে ভালোবাসতো। ওরা খুব সিক্রেটিভ ছিল। ছেলেটা ওকে অনেক দামি দামি গিফট দিত, কিন্তু লক্ষ্মী নিত না। তবে প্রতি মাসে দেখা করে ওকে একটা কার্ড দিত। বেশ, ওই কার্ডগুলো আছে? থাকার তো কথা। দুজনে আলমারিতে খুঁজতে লাগলো কার্ডগুলো। সতী তাকে তাকে সাজানো গুঁড়ো আর পেস্টগুলোর দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, এগুলো কি? ওগুলো লক্ষ্মীর। ও আয়ুর্বেদে বিশ্বাসী ছিল, কেমিক্যাল প্রোডাক্ট একদম পছন্দ করতো না। ও নিজেই বানাতো এইগুলো, আর আমরা ছিলাম ওর গিনিপিগ। ইন্টারেস্টিং। মেকআপ আর্টিস্ট যে কসমেটিক্স পছন্দ করে না। কিন্তু আলমারিতে কোনো চিঠি বা কার্ড পাওয়া গেল না। তোমার নাম্বার কেন ওর পোর্টফোলিওতে? ওর ফোনটা মাঝে মাঝে বন্ধ হয়ে যেত, তাই ব্যাকআপ হিসেবে আমার নম্বর দিয়ে রাখতো। কার্ডগুলো কোথাও নেই, অন্য কোথাও রাখতে পারে। ওয়ার্ডেন দরজায় নক করলেন। কফি? সীতাম্মা, আমাদের ঘরে কেউ এসেছিল? লক্ষ্মীর ড্রয়ারে চিঠি ছিল, এখন দেখছি না। না তো, পুলিশ ছাড়া তো আর কেউ আসেনি। ও হয়তো সাথে নিয়ে গেছে। দীপক বিধ্বস্ত অবস্থায় শুটিং স্পটে পৌঁছল। গুড জব দীপক। লিস্টটা দেখুন, কারোর মধ্যে বিশেষ কিছু পাইনি, শুধু একজন ছাড়া। ওর হাবভাব সুবিধের নয়। নাম কারুপ্পান। কি করে জানলে? ও কুকিং কন্ট্রাক্টরের হয়ে কাজ করে, মানে মেস ডিপার্টমেন্ট, তাই তো? ডিটেকটিভ ওয়ার্ক মাই ডিয়ার বয়। অটোপসি রিপোর্ট? ফাইনাল না হলেও গলার কাছে স্ট্র্যাঙ্গুলেশন মার্কস পাওয়া গেছে। মেকআপ দিয়ে ঢাকা ছিল। বলো কি? হ্যাঁ, আর গত 24 ঘন্টায় সেক্সুয়াল অ্যাক্টিভিটির প্রমাণ মিলেছে। ইন্টারেস্টিং। লাভার বয়কে এখন আরও বেশি করে দরকার। মুথু কোথায়? ডাকো। মুথু হাজির হলো। আচ্ছা মুথু, অন্নলক্ষ্মীর জিনিসপত্র কোথায় থাকে? মানে ওর কোনো লকার বা জায়গা আছে? মেকআপ আর্টিস্টদের জন্য একটা ক্যারাভ্যান আছে, শেয়ারিং বেসিস। আমি নিয়ে যাচ্ছি। বিকেল 5টা বাজে। দীপক, তুমি এক কাজ করো, তুমি ওই কারুপ্পান্নাকে নিয়ে অন্নলক্ষ্মীর গ্রামে যাও, কাক্কারান্তানপট্টি, বেশি দূরে নয়। ওর আত্মীয়দের খবর দাও আর ইনফরমেশন জোগাড় করো, কেমন? যাও। ক্যারাভ্যানে পৌঁছে সতী দেখল পিঙ্ক আর গ্রিন পেস্ট মেখে দুজন বসে আছে, একজন মেকআপ করছে। মাস্কি জিনিস চেক করতে হবে। এসেই মুথু নির্দেশ দিল। সবাই বলল মাস্কি খুব দেমাকি ছিল, কারুর সাথে মিশত না। আকিলা, একজন মেকআপ আর্টিস্ট, বলল, কাল সকালে ও খুব কাঁদছিল, আমাকে দেখেই মাস্ক পরে নিল, ড্রয়ারে কিছু একটা ঢোকালো, অ্যান্ড দ্যাটস অল। আকিলা কোনটা দেখালো। সতী টান মারতেই ড্রয়ারটা খুলে গেল। ভেতরে এক গাদা চিঠি, লাল ফিতে দিয়ে বাঁধা। সত্যসাই ঘরের মধ্যে পায়চারি করছিলেন আর মনে মনে ভাবছিলেন, ঘরটা আবার ধোঁয়ায় ভরে গেছে। গত কয়েক ঘন্টার ধকলের পর এখন একটু রিল্যাক্স করা দরকার। উড টক শোয়ের ওই হোস্ট মেয়েটার ওপর অনেকদিন ধরেই নজর ছিল। ভেবেছিলাম ইন্টারভিউয়ের পর মেয়েটার সাথে একটু কোয়ালিটি টাইম কাটাবো, বাড়ি বাড়ি করবো, কিন্তু সব প্ল্যান ভেস্তে গেল। ইন্টারভিউটা যেদিকে যাচ্ছিল সেটা একদম ভালো লাগছিল না। ওই পুলিশ অফিসারটা সমানে আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এক্স রে করে মনের সব কথা পড়ে ফেলছে। আর নিতে না পেরে
মাথা ধরার বাহানা দিয়ে ভাগ্যিস ওখান থেকে পালিয়ে এসেছি। ঘুম নেই, তার উপর টেনশন। চোখ দুটো না জবা ফুলের মতো লাল হয়ে আছে, হাত কাঁপছে। নিজেকে শান্ত করা দরকার, নিজেকে শান্ত করা দরকার। আলমারিটা খুলতেই মেজাজটা আরও খারাপ হয়ে গেল। আলমারিটা খুলতেই সেই অপ্রিয় স্মৃতিগুলো আবার হুড়মুড় করে ফিরে আসে। মানুষ কি কখনো নিজের ভুল থেকে শেখে না? নিজেকেই যেন ধিক্কার দিলেন সত্য। আলমারির ভেতরে সে নিরীহ দর্শন ঝুমকো জোড়া রাখা রয়েছে। সতী চলে যাওয়ার পরেই ড্রেসিং টেবিল থেকে ওগুলো সরিয়ে তড়িঘড়ি এখানে লুকিয়ে রেখেছিলেন। তারপরই অ্যাসিস্ট্যান্ট এসে জানালো ইন্টারভিউ শুরু হতে চলেছে। ঝুমকোগুলো নিয়ে তিনি কি করবেন সেটা ভাবার সময় পাননি। তাড়াহুড়োয় আলমারিতেই রেখে চলে গিয়েছিলেন। এখন ওগুলো একদম চোখের সামনে, আই লেভেলে। ওগুলোর উপস্থিতি কেমন একটা অজানা ভয় ঢুকিয়ে দিচ্ছে মনে। মানছি আমি একজন বিখ্যাত পরিচালক, কিন্তু তাই বলে কি আমার কোনো দুর্বলতা থাকতে নেই? এতদিন আমি নিজের সব অপকর্ম কার্পেটের নিচে লুকিয়ে রাখতে পেরেছি, কিন্তু এবারের ভুলটা নিয়ে সন্দেহ হচ্ছে। কে জানে আগেরগুলোর মতো এটাও ধামাচাপা দিতে পারবো কিনা। এই ভুলের মাসুল হলো আমার কেরিয়ার। এই একটা ভুলই আমাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যালো, হ্যাঁ মেনকা, ওই জাস্ট একটু মাথা ধরেছে, এই আর কি। ও, আমার মাথা ধরার ওষুধটা তুমি জানো বুঝি? কিছু আনতে হবে? আমি তো ভাবলাম ব্যাপারটা এক্সক্লুসিভলি আমার জন্য, কিন্তু ঠিক আছে, আমি যে কোনো পার্টির জন্য রেডি। বাই দ্য ওয়ে, তোমার কতজন বন্ধু থাকবে ওখানে? আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রাখলেন সত্য। তখনও তিনি খোলা আলমারির সামনে দাঁড়িয়ে। ফোনটা রাখার পর চোখটা অজান্তেই আবার ওই ঝুমকোর দিকে পড়ল। চোখের আড়ালে রাখলেই ভালো করতাম, নিজের বুকামির জন্য আফসোস হচ্ছে। ওগুলো সরাতেই হবে। ঝুমকো জোড়া হাতে নিয়েই তিনি বেল্টিন সেফটা খুললেন। ঠান্ডা ধাতব স্পর্শ হাতে পেতেই সেই রাতের স্মৃতি ফিরে এলো। সেই ঠান্ডা হাত যা আমার স্পর্শে উষ্ণ হয়ে উঠেছিল। রেশমি ত্বক, ছিপছিপে গলা, ভরাট গাল, আর সেই ঠোঁট, আর ওই চোখ যা উজাড় করে দিয়েছিল সবটুকু। সেদিন আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাকে পাশে নিয়ে আমি নিশ্চিত ছিলাম, না 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 না, ওই রাতের কথা আর ভাবা যাবে না। এটা আমার জন্য ভালো হচ্ছে না। মাথাটা হঠাৎ ঘুরিয়ে উঠল যেন। কিছু বোঝার আগেই হাতের মুঠোয় সেই ঝুমকো জোড়া নিয়েই সত্য জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। সতী গ্লাভস পরে সাবধানে চিঠিগুলো বের করল। ছোট্ট ড্রয়ারটা চিঠিতে ঠাসা। চিঠির সাথে কয়েকটা কার্ড আর অন্য কাগজও রয়েছে। গ্যানভেল ইশারায় বাকি মেকআপ আর্টিস্টদের ক্যারাভান থেকে বের করে দিলেন। পুরো জায়গাটা এখন ওদের। সতী সবকিছু একটা বড় জিপলক ব্যাগে ভরল। তারপর একটা চিঠি বের করে বাকিগুলো গ্যানভেলের হাতে দিল। গ্যানভেলও একটা চিঠি টেনে নিয়ে পড়তে শুরু করলেন। ডিয়ারেস্ট আন্না, তুমি আমার জীবনের আলো। তোমায় বউ বানিয়েই বাসতে চাই ভালো। আমার স্বাধীনতার পথ তুমি, তোমায় স্টার বানাতে সব করব আমি। আমাদের মিলন যে বিধিলিপি, একসাথেই থাকবো মোরা, কাটাবো হ্যাপি। হাসো তুমি, ছড়াও প্রভা, তুমি শুধুই আমার ও গো মোর আভা। উফ, এর যে চিজি আর কিছু হতে পারে? গ্যানভেল, আজকালকার লোকেদের হয়েছেটা কি বলো তো? বাকি চিঠিটাতেও সেই একই প্রেম নিবেদন। লোকটা কে? আর একটা মেয়ে কতটা সিক্রেটিভ হতে পারে? নিজের বেস্ট ফ্রেন্ডকে প্রেমিকের নাম বলেনি, কাজের জায়গায় সিক্রেটিভ, বয়ফ্রেন্ডকে নিয়ে সিক্রেটিভ, নিজের গ্রামের ব্যাপারেও সিক্রেটিভ। কী লুকোচ্ছিল? কোথায় আলাপ হয়েছিল এদের? সেটা জানা গেলে হয়তো লাভার বয়কে খুঁজে পাওয়া যাবে। ভ্যালিড পয়েন্ট। এই চিঠিগুলো প্রায় 1 বছরের পুরনো। তার মানে অন্তত তার মাস 2 আগে আলাপ হয়েছে। অচেনা কারোর সাথে তো আর হুট করে রিলেশনে যাওয়া যায় না। আর ওর ফোন নাম্বারটা যে কোথায় গেল? গ্যানভেল, প্রবীণার কাছ থেকে অন্নলক্ষ্মীর নাম্বারের ওই সার্ভিস প্রোভাইডারের নামটা নাও তো। ওদের সাথে কথা বলে কল রেকর্ডস বের করো। ফোন না থাকলে কল রেকর্ডসই আমাদের একমাত্র ভরসা। ওটাই স্টার্টিং পয়েন্ট। কিন্তু সত্যি
এর জন্য কি ফেভার চাইতে হবে? অফিসিয়ালি পারমিশন নিতে গেলে তো অনেক সময় লাগবে। ঠিক, কাথির ইলানগাভান বা মুথুকে দিয়ে ওপর মহলে ফোন করাতে হবে। আমাদের ফেভারগুলো অন্য কোনো কেসের জন্য জমিয়ে রাখা যাক, কেমন? যেখানে পলিটিক্যাল ব্যাকিং নেই। কয়েকটা চিঠি কিন্তু বেশ ভালোই লিখেছে সতী। যাই হোক, তুমি ফোনের রেকর্ডটা দেখো, আর ততক্ষণে আমি ইনসিডেন্ট স্পটটা আরেকবার চেক করে আসি। ইন্টারভিউতে দীপক কি করলো জিজ্ঞাসা করা হয়নি, ওকেও একটা ফোন করে আপডেট নিই। দীপক তোমাকে ভালোই রিড করতে পারে সতী, ও অলরেডি আমাকে সব বলেছে। সত্যসাই নাকি মাথা ধরা নাটক করে ইন্টারভিউটা মাঝপথে থামিয়ে দিয়েছে। তাই নাকি? তাহলে তো ওনাকে আরেকবার ভিজিট করতে হচ্ছে। দীপক ধরে ফেলেছে কারুপ্পানকে। সতীর কথাই ঠিক, কারুপ্পান অন্নলক্ষ্মীর গ্রামেরই লোক। কক্করান্তনপট্টি চেন্নাইয়ের উপকণ্ঠে ছোট্ট একটা গ্রাম। কারুপ্পানকে বাইকের পিছনে বসিয়ে গ্রামটার দিকে যেতে যেতে দীপকের বেশ ভালোই লাগছিল। শহরের সে বিচ্ছিরি ট্রাফিক নেই, রাস্তাঘাট বেশ ফাঁকা, শুধু মাঝে মাঝে গরু ছাগল মনের সুখে চড়ে বেড়াচ্ছে। কেউ হর্ন দিচ্ছে না, কেউ তাড়াহুড়ো করছে না, দিব্যি পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কেউ কেউ তো আবার বালতি থেকে জল খাওয়া গরুকে প্রণামও করছে। শহরে এসব দৃশ্য ভাবাই যায় না। কারুপ্পান অবশ্য সারা রাস্তা চুপচাপই ছিল, শুধু ঘন ঘন টয়লেট ব্রেক নেওয়া ছাড়া। দীপক ভাবছিল, ছেলেটার হলো কি, এত গরমেও বারবার বাথরুম। আসলে ভয় পেলে যা হয় আর কি। কারুপ্পান ক্লাস 10 ফেল, ক্যাটারিংয়ের হেল্পার হিসেবে জয়েন করেছে। জল দেওয়া, খাবার দেওয়া, বাসন মাজা সব কাজই করতে হয় তাকে। সিনেমার লোকেদের খাওয়ার ব্যবস্থা যারা করে তাদের বলা হয় মেস ডিপার্টমেন্ট। সারাদিন প্রচুর কাজ থাকে। কারুপ্পানের বাড়ির লোক চায়নি ও এই কাজ করুক, কিন্তু কারুপ্পানের কিছু অন্য দরকার ছিল যা শুধু শহরে মেটানো সম্ভব। তাই হাড়ভাঙা খাটুনি জেনেও ও কাজটা নিয়েছিল। কারুপ্পানের মা অসুস্থ, বাবার সাথে সম্পর্ক ভালো না, কিন্তু মায়ের জন্য বাবার সাথে মিটমাট করতে চেয়েছিল সে। একদিন হুট করে ওর বাবা উরিমির সেটে এসে হাজির। ভাগ্যক্রমে বাবার জৌহরি চোখ। মাস্ক পরা অবস্থাতেও তিনি অন্নলক্ষ্মীকে চিনে ফেলেন। দুজনে মিলে অন্নলক্ষ্মীকে চেপে ধরেন, কিন্তু সে না চেনার ভান করে পালিয়ে যায়। তখন ওর বাবা গ্রামের কাউকে ফোন করেন। সেই লোকটা কারুপ্পানকে নির্দেশ দেয় অন্নলক্ষ্মীর উপর 24 ঘন্টা নজর রাখতে। কাজটা ঠিকঠাক করলে ভালো ইনাম মিলবে। সেই থেকে কারুপ্পান ওর পিছু নিয়েছিল এবং অনেক তথ্য জোগাড় করেছিল। কারুপ্পান সব স্বীকার করেছে। দীপকের কাছে এখন অনেক ইনফরমেশন, কিন্তু আপাতত ওর ফোকাস কক্করান্তনপট্টিতে অন্নলক্ষ্মীর আত্মীয়দের খুঁজে বের করা। গ্রাম থেকে কোনো থ্রেট ছিল কিনা সেটা দেখাও জরুরি। 6:30 নাগাদ ওরা গ্রামে পৌঁছল। সূর্য সবে ডুবেছে, পরন্তু আলোতেও গ্রামটা বেশ সবুজ। সদ্য ধান কাটা হয়েছে, তার একটা সোঁদা গন্ধ বাতাসে ভাসছে। রাস্তার পাশে ধান শুকোতে দেওয়া হয়েছে, কিন্তু গ্রামের কেন্দ্রে পৌঁছে ওরা অবাক। একদম শুনশান। 2-3টে দোকান যা আছে সব বন্ধ, কোথাও কোনো জনমানুষের দেখা নেই। কারুপ্পান বলল, সবাই গেল কোথায়? তোমার বাবাকে ফোন করো। বাবার তো ফোন নাই। তাহলে বাবাকে খবর দিতে কি করে? পায়রার পায়ে চিঠি বেঁধে? বাবা আমাকে একটা নম্বর দিয়েছিল, এই মুথুরামন আইয়ারের নম্বর। এই গ্রামে শুধু ওনারই ফোন আছে। কোন যুগে এসে পড়লাম? এই ডিজিটাল ইন্ডিয়ার যুগেও ফোন নেই? আর গ্রামটা কি সত্যি এত পিছিয়ে? ঠিক আছে, ওনাকেই লাগাও। ফোনে ফোনে ব্যালেন্স নাই। ধর চাই, নাম্বারটা বলো। দীপক নিজের ফোন থেকে ডায়াল করল, সুইচড অফ। অন্নলক্ষ্মীর বাড়ি চলো। চিনি না স্যার, আমি তো সেটে থেকেই ফিদা হয়ে গিয়েছিলাম। এই জানতামই না ও আমার গ্রামের মেয়ে। এই জানলে ওই লোকটার আগেই লাইন মারতাম। কোন লোকটা? ও লাভা স্যার, যার সাথে ও ঝগড়া করছিল। কারুপ্পান আগেও এই লাভারের কথা বলেছিল, কিন্তু নাম জানে না। আবার সেই এক কানাগলি। অন্নলক্ষ্মী লাভারের নাম কেউ জানে না, প্রবীণাও জানে না। যাই হোক, আগে দেখা যাক গ্রামের লোকগুলো গেল কোথায়। কারুপ্পান রাস্তা দেখাচ্ছিল, এমন সময়ে উল্টো দিক থেকে ড্রাম বাজানোর একটা শব্দ ভেসে এলো। মনে হচ্ছে পঞ্চায়েত মিটিং বসেছে। চলো ওদিকেই চলো। 2 মিনিটের মধ্যেই ওরা দেখল একটা বিশাল বটগাছের নিচে পুরো গ্রাম ভেঙে পড়েছে। দীপক কারুপ্পানকে আড়ালে থাকতে বলে মিটিংটা দেখতে লাগলো।
মনে হচ্ছে পুজো টুজো হচ্ছে। মাঝখানে একটা বড় প্রদীপ, চারপাশে সবাই গোল হয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, চোখগুলো সব বন্ধ। কিছুক্ষণ পর ধপধপে সাদা শার্ট আর ধুতি পরা একজন লোক চোখ খুলল, গলা খাঙ্কারি দিল। বাকিরাও চোখ খুলে প্রদীপের চারপাশে বসে পড়ল। লোকটা সম্ভবত গ্রামের মোড়ল। আমি নিশ্চিত আপনারা সবাই এখন আমাদের দেবতার শক্তি বুঝতে পারছেন। তিনিই আমাদের রক্ষাকর্তা। আমাদের নিজেদের একজনের অকাল মৃত্যুতে আমি শোকাহত। এটা আমার ব্যক্তিগত ক্ষতি। যতক্ষণ আমরা বাইরের হস্তক্ষেপ ছাড়া গ্রামে থাকবো, ততক্ষণই আমরা নিরাপদ। কেউ মতুরমন আইয়ার, আমাদের মোড়ল। নতুন রক্ত বাইরে যেতে চায়, কিন্তু দেখুন অন্নলক্ষ্মীর কি হলো। গ্রামে থাকলে ও আজ বেঁচে থাকতো। আমাদের গ্রাম আমাদের অধিকার। আমরা যেভাবে আছি সেভাবেই সুখে আছি, কি তাই তো? আমি চাই আপনারা শপথ নিন, কেউ এই জন্মভূমি ছেড়ে যাবেন না। উন্নয়নের নামে ওরা আমাদের প্রলোভন দেখায়। ওসব ধোঁকা। আমাদের গ্রাম স্বয়ং সম্পূর্ণ। দীপক এই মধ্যযুগীয় ভাষণ শুনে বেশ অবাক। গ্রামটা কেন যে পিছিয়ে আছে তা বোঝা যাচ্ছে না। আর দেরি না করে ও এগিয়ে গেল, কিন্তু তার আগেই একজন বয়স্কা মহিলা জ্ঞান হারিয়ে হঠাৎ পড়ে গেলেন। সবাই ধরাধরি করে তাকে সরাচ্ছে। মথুরামন তখন নির্দেশ দিচ্ছে। দীপক সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। হ্যালো মথুরমন, একটা কথা বলা যাবে? মথুরামন সন্দিগ্ধ চোখে তাকালেন। তারপর কারুপ্পানকে দেখে তার চোখে ঘৃণা ফুটে উঠল। এই তোমাদের মতো বোকা ছোকরাদের জন্যই এই গ্রামের এই দশা। ভালো হয়েছে ফিরে এসেছো। তোমরা এখানেই থাকবে, আমি কাজের ব্যবস্থা করে দেব। দীপক গলা ঝেড়ে আইডিটা বের করল। কি ব্যাপার স্যার? কারুপ্পান কি কিছু করেছে? আমার পরিবারের একজনের মৃত্যু হয়েছে, কিন্তু দায়িত্ব তো এড়ানো যায় না। গ্রামের প্রতি কর্তব্য। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমি আপনার পরিবারের সদস্যের মৃত্যুর ব্যাপারেই এসেছি। আপনি অন্নলক্ষ্মীকে চেনেন? কিভাবে রিলেটেড? ও আমার ভাগ্নি স্যার। এটা দীপকের কাছে নতুন খবর। কারুপ্পান বলেনি। ও কারুপ্পানের দিকে তাকাতেই সে মিনমিন করে বলল, আমি জানতাম না স্যার। ওর বাবা মা? কেউ নেই, অনেক দিন আগেই মারা গেছে। আমি আর আমার মা, মানে ওর দিদা, ছোটবেলা থেকে ওকেই আমরা মানুষ করেছি। দিদা কোথায়? উনি একটু আগে অজ্ঞান হয়ে গেলেন, একটু রেস্ট নিচ্ছেন স্যার। এখন ডিস্টার্ব না করাই ভালো। আচ্ছা, কোথায় পাবো ওনাকে? প্লিজ স্যার, উনি খুব বয়স্ক। আপনি না হয় আমাকেই জিজ্ঞাসা করুন। অন্নলক্ষ্মীর বয়ফ্রেন্ডকে? কি? আপনি যখন সবাইকে গ্রামে থাকতে বলেছেন তখন ও চেন্নাই গেল কেন? নিজের ইচ্ছায়। আমরা জানতামও না ও কোথায়। ভাবিনি আর কোনোদিন ফিরে আসবে। ওর বাবা মা কবে মারা গেছে? যখন ওর 4 বছর বয়স, রোড অ্যাক্সিডেন্ট। আমার বারণ শোনেনি, শহরে গেছিল, ট্রাকের তলায় চাপা পড়ে। ওই শহর আমাদের জন্য নয় স্যার, শহর আমাদের জন্য নয়। দীপকের জোড়াজুড়িতে বাধ্য হয়ে মথুরামন দীপককে নিয়ে মায়ের কাছে গেল। 80 বছরের এক বৃদ্ধা বিড়বিড় করছেন, আমার অন্য মামাকে ডাকছে রে, আমাকে যেতে দে, যেতে দে, আমায় যেতে দে। আম্মা সব ঠিক আছে। অন্নম স্বর্গে ভালো আছে আম্মা। ম্যাম, আমি দীপক। অন্নম কি আপনার সঙ্গে যোগাযোগ করতো না? কপাল পোড়া মেয়ে আমার, ভাগ্য সহায় ছিল না, তখনও না, এখনো না। মানে? ও কিছু না, মা প্রলাপ বকছে। গতকাল আর আজ সকালে আপনি কোথায় ছিলেন? মথুরামনের কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। অ্যালার্মটা বাজার সাথে সাথেই সতীর ঘুম ভেঙে গেল। ও উঠে জগিং শুটা পরে নিয়ে দৌড়তে বেরোলো। দৌড়তে দৌড়তেই কেসটা নিয়ে ভাবছিল সতী। অন্নলক্ষ্মী, আন্না লক্ষ্মী মাস্কি, হাই রাইজ থেকে পড়ে মৃত্যু। দেখে অ্যাক্সিডেন্ট মনে হলেও মনে হচ্ছে এটা সাজানো। প্রথম রেড ফ্ল্যাগ, ছাদে সাজানো মেকআপের জিনিসপত্র। যেন বোঝাতে চাওয়া হয়েছে ও মেকআপ প্র্যাকটিস করছিল, কিন্তু
ওখানে কোনো আয়না ছিল না। আয়না ছাড়া কি মেকআপ প্র্যাকটিস সম্ভব? অসম্ভব। তার মানে সিনটা কেউ তৈরি করেছে, যে অন্নলক্ষ্মীর অভ্যাসের কথা জানতো। প্রবীণা ওই তো বললো অন্নলক্ষ্মী ছাদে গিয়ে প্র্যাকটিস করতো। ও কি ইচ্ছে করে এসব বলেছে? জেলাসি থেকে খুন? হতেই পারে, কিন্তু প্রবীণা অনেক তথ্য দিয়েছে। না না, ওকে আপাতত সন্দেহের তালিকার নিচে রাখা যাক। ফোন নেই, এটা তো সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ। আজকের দিনে ফোন ছাড়া কেউ বেরোয়, বিশেষ করে শুটিং স্পটে? তার মানে খুনি ফোনটা সরিয়েছে। ফোনে নিশ্চয়ই এমন কিছু আছে যা খুনিকে ধরিয়ে দিতে পারে। বডি পজিশন বলছে ও মাথা নিচু করে পড়েছিল। অ্যাক্সিডেন্ট বা সুইসাইড তো নয়, কেউ ধাক্কা দিয়েছে বা ফেলে দিয়েছে। আর পড়ার সময় কোনো চিৎকার ছিল না, ভিডিও ফুটেজেও কোনো শব্দ নেই। তার মানে পড়ার আগেই ও মারা গিয়েছিল। এমির রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় রাত 3টে থেকে সকাল 9টার মধ্যে। গলায় দাগ আর সেক্সুয়াল অ্যাক্টিভিটির প্রমাণও মিলেছে। দীপক কাল রাতে মেসেজ করেছিল, কিছু ইনফরমেশন পেয়েছে। না, ও আসুক, আজই কেসটা সলভ করতে হবে। ঘড়িতে সকাল 7টা। গার্ডেন কফি শপে সতী, দীপক আর জ্ঞানভেল বসেছিল। অন্নলক্ষের ফোন রেকর্ড পেয়ে গেছি, খুব কম কল। প্রবীণা, ওয়ার্ডেন আর কিছু কাজের নম্বর। লাভার বয়ের কোনো নম্বর নেই। পাজলিং ব্যাপার হলো, প্রবীণা ছাড়া আর কারোর সাথেই ফ্রিকোয়েন্টলি কথা বলতো না। তাহলে লাভার বয়ের সাথে যোগাযোগ করতো কি করে? হয়তো আলাদা নম্বর ছিল, ডুয়েল সিম তো কমন ব্যাপার। হতে পারে, অথবা ওদের রোজ দেখা হতো, ডাইরেক্ট কন্ট্যাক্ট। কাজের জায়গায় দেখা হতো। তাহলে কারুপ্পানের কথাটাই ঠিক। কারুপ্পানের কথা অনুযায়ী 13 তারিখ বিকেল 4টে নাগাদ শুটিং প্যাক আপ হয়ে যায়। তার ঘণ্টাখানেক পর কারুপ্পান দেখে অন্নলক্ষ্মী কারোর সঙ্গে জোর ঝগড়া করছে। লোকটা কে? কারুপ্পান দেখেনি। অন্নলক্ষ্মী তখন মাস্ক পরেছিল। একটু পরে কারুপ্পান আবার যখন ওকে দেখে, তখন ও পুরো সেজে গুজেছিল, মাস্ক ছিল না। ঘড়ি দেখে হনহন করে এক্সিটের দিকে যাচ্ছিল, বারবার পেছনে তাকাচ্ছিল। এরপর একসময় কারুপ্পান ওকে হারিয়ে ফেলে। মুথুরমন কেন অন্নলক্ষ্মীর ওপর নজর রাখত? কারণ মুথুরমন অন্নলক্ষ্মীকে বিয়ে করতে চেয়েছিল। সে কি বিয়ে করতে চেয়েছিল? হ্যাঁ, জ্যোতিষীর কথা মতো। অন্নলক্ষ্মীর বাবা মা মারা যাওয়ার পর মুথুরমন এক জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষী বলে নিজের ভাগ্নিকে বিয়ে করলে ও অনেকদিন বাঁচবে এবং প্রচুর টাকার মালিক হবে। টাকার লোভের জন্য মানুষ কি না করে। অন্নলক্ষ্মী কি ব্যাপারটা জানতো? মুথুরমন চেয়েছিল অন্নলক্ষ্মীর 18 বছর হলে বিয়ে করবে, কিন্তু গ্রামের একটা ছেলে অন্নলক্ষ্মীকে প্রপোজ করায় মুথুরমন তাকে ব্যাপক মারধর করে। ওই ছেলেটাই অন্নলক্ষ্মীকে সব বলে দেয়। অন্নলক্ষ্মী দিদার কাছে কনফার্ম হয়ে ওই রাতেই বাড়ি থেকে পালিয়ে যায়। মুথুরমানের অ্যালিবাই আছে? সলিড কিছু নেই, অসুস্থতার জন্য বাড়িতে ছিল বলছে, কিন্তু গ্রামের কেউ তাকে দুদিন দেখেনি। অথচ ওনাকে রোজ গ্রামের চক্কর কাটে। বডি ল্যাঙ্গুয়েজ বলছেও কিছু লুকোচ্ছে। আমি স্পাই লাগিয়েছি। তাহলে আমাদের সাসপেক্ট দুজন, লাভার বয় আর মুথুরমান। কারুপ্পান্নের কথা মতন লাভার বয় শুটিংয়ের লোক হতে পারে, কারণ আলাদা করে ফোন কলের রেকর্ড নেই। দীপক, তুমি হাই রাইজটা আর একবার চেক করো তো। আমার মনে হলো আমি একটা ব্যালকনিতে নড়াচড়া দেখেছি। জ্ঞানভেল, আরও লোক লাগাও ব্যাকগ্রাউন্ড চেকের জন্য। সতী কারুপ্পানকে নিয়ে ও রুটটা ফলো করল। তারপর দীপকের ফোন পেয়ে হাই রাইজের 10 তলায় গেল। করিডোরের শেষ প্রান্তের আগের ফ্ল্যাটটা ওর গন্তব্য। মডেল অ্যাপার্টমেন্ট? হ্যাঁ, শুটিংয়ের জন্য সাজানো হয়েছিল, কিন্তু লাইটিং ভালো না হয় রিজেক্ট হয়ে যায়। আজ আমি ফরেন্সিক টিমকে উপরে আসতে বলছি। দীপক ফোনটা বের করে করিডোরে বেরিয়ে গেল। সতী ততক্ষণে ওই ছোট্ট 2 BHK ফ্ল্যাটটা ঘুরে দেখতে লাগলো। দেখে তো একদম সাধারণ ফ্ল্যাট মনে হচ্ছে। শুটিংয়ের জন্য সাজানো বলে তো মনে হচ্ছে না। মুথু বলেছিল শুধু কয়েকটা নির্দিষ্ট ফ্ল্যাটেই শুটিং হয়েছে। এই ফ্ল্যাটটা দেখে তো মনে হচ্ছে না যে এখানে কোনো শুটিং হতে পারে। বড্ড বেশি পরিষ্কার। কিন্তু তাহলে এটা পুরো সাজানো কেন? দীপক বলেছিল ব্যাড লাইটিং, তাই রিজেক্টেড। সতী পর্দা সরিয়ে ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে বাইরে পা রাখল। বিশাল ব্যালকনি, বাকি ফ্ল্যাটের মতোই সুন্দর করে সাজানো। ও নিচের দিকে তাকালো। ঠিক নিচেই সেই স্পটটা যেখানে বডিটা পাওয়া গেছিল।
কাল যখন নিচে ছিলাম তখন ওপরের কোনো এক ব্যালকনিতে একটা নড়াচড়া লক্ষ্য করেছিলাম। কেউ কি ছিল এখানে? ওপর থেকে নিচের ঘটনাটা দেখছিল নাকি কোনো প্রমাণ লোপাট করছিল? মেঝেতে কয়েকটা কালো পুঁতি ছড়িয়েছে। কার এগুলো? সতী সাবধানে পা ফেলে এগুলো যাতে কিছু ঘেঁটে না যায়। হঠাৎ চোখে পড়ল একটা সুতো, সম্ভবত যে ব্রেসলেট বা মালা থেকে পুঁতি খসেছে তারই সুতো। ও জায়গাটা স্পর্শ না করেই একটা ছবি তুলল। তারপর বাকি ঘরগুলো দেখতে শুরু করলো। কিচেনটা একদম আনকোরা, কোনো বাসন নেই, ময়লা নেই, এমনকি নতুন রঙের গন্ধটাও এখনো চায়নি। ক্যাবিনেটগুলো খুলে দেখল ফাঁকা, সবটাই সাজানো শোপিস। ছোট্ট বেডরুমে একটা খাট, দুটো বালিশ আর একটা আইভরি রঙের চাদর, সেটাও সেটের অংশ বলেই মনে হলো। মাস্টার বেডরুমে কোনো খাট নেই, কিন্তু এক কোণে একটা রোল করা যোগা ম্যাট সতীর নজরে পড়ল। এই ফাঁকা ঘরে যোগা ম্যাট বড্ড বেমানান। কে এনেছে এটা? ম্যাটটা বেশ পুরনো, দেখেই বোঝা যায় নিয়মিত ব্যবহার হয়। ও কাছে গিয়ে ম্যাটটা খুলতেই ভেতর থেকে একটা হেয়ার পিন ছিটকে পড়ল। সতী আলমারিটা খুলল। বাকিগুলোর মতো এটাও ফাঁকা হবে ভেবেছিল, কিন্তু অবাক হয়ে দেখল ভেতরে একটা ব্লুটুথ স্পিকার, একজোড়া জিমের জুতো, কিছু হেয়ার ক্লিপ আর একটা নোটবুক। সতী নোটবুকটা যেই তুলতে যাবে পেছন থেকে মথুর গলা পাওয়া গেল। ম্যাম, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এই ঘরের অ্যাক্সেস কার কার কাছে ছিল? অ্যাক্সেস মানে? এটা তো শুটিং স্পট ম্যাম, ক্রু মেম্বারদের যে কেউ এখানে আসতে পারে। আমরা তো আর কোনো গুপ্তধন লুকিয়ে রাখিনি। ওকে, তাহলে অন্যভাবে বলছি, কে কে এই জায়গাটার ব্যাপারে জানতো? আর দয়া করে বলবেন না সবাই। যখন এই ঘরটা রিজেক্ট হয়েই গেছিল তখন সবার এটা জানার কথা নয় যে ঘরটা এখনো সাজানো অবস্থায় আছে, তাই না? হ্যাঁ, হয়তো অল্প কয়েকজন জানতো। আমরা প্রথমে এখানে টেস্ট শ্যুট করেছিলাম, কিন্তু সত্য স্যারের ফিল্ডটা পছন্দ হয়নি, তাই আমরা 12 তলার একটা ফ্ল্যাটে শিফট করে যাই। কিন্তু ঠিক হয় শ্যুট শেষ না হওয়া পর্যন্ত এই ফ্ল্যাটটা এভাবেই থাকবে। আমরা মাঝে মধ্যে এরকম ডিসিশন নিই, হয়তো পরে কোনো ক্লোজ আপ সিন বা অন্য কোনো সিনের জন্য কাজে লেগে যাবে। ফাইন। বিল্ডারের কোনো রোল আছে এখানে? শুটিং চলাকালীন ওরা কি এখানে আসতে পারে? না, আমাদের লিজ শেষ না হওয়া পর্যন্ত বিল্ডারের কোনো অ্যাক্সেস নেই। পুরো রাঘবেন্দ্র সিটি, এই ভিলাগুলো, নির্মীয়মান মল, অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট, সব কিছুর এক্সক্লুসিভ রাইটস আমাদের, শুধু অরেঞ্জ ট্রি হোটেলটা বাদ। ওটার আলাদা এন্ট্রেন্স আছে আর ওটা চালু আছে। যেহেতু এটা একটা মিনি সিটির মতো, তাই প্রোডাকশন টিম পুরো জায়গাটাই লিজ নিয়েছে উরিমির জন্য। আমাদের স্টার আর মেন ক্রু মেম্বারদের জন্য হোটেল রুমও বুক করা আছে। কাথির স্যারের আইডিয়া। কাথির কি এখানে ছিল? শুটিং দেখতে এসেছিল? কাথির স্যার এখানে কেন আসবেন? ওনার এখানে আসার দরকার পড়ে না, লোকেরাই তো ওনার কাছে যায়। মথু, আমি ডিরেক্ট উত্তর চাইছি। কাথির কি এখানে ছিল যে কোনো একদিন? না তো। আমরা যদি ওনার অ্যালিবাই ভেরিফাই করি, আপনার এই স্টেটমেন্ট টিকবে তো? উনি তো আর না, লক্ষ্মী বা মেয়েটা কে ছিল তাই জানতেন না। মথু, সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই নিন যারা যারা এই ঘরের ব্যাপারে জানতো তাদের লিস্ট। সত্যসাই ডিরেক্টর, রাহুল ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, সঞ্জীব ক্যামেরাম্যান, কৃষ্ণন ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট, 2 জন লাইট বয়, পুরনো লোক, বিশ্বাসযোগ্য, হাউসকিপিং স্টাফ। শ্যুট শেষে পরিষ্কার করতে বলা হয়েছিল। মেস ডিপার্টমেন্ট 1 মাস আগে এখানে লাঞ্চ সার্ভ করেছিল। সেট ডিজাইনার যারা সাজিয়েছে। আমি এদের মধ্যে বেশিরভাগকে ইন্টারোগেট করেছি। আমি আরেকবার চেপে ধরবো, দেখবো কেউ এই ফ্ল্যাটটা ব্যবহার করতো কিনা বা কাউকে করতে দেখেছি কিনা। সতীর হাতে তখনও আলমারি থেকে পাওয়া নোটবুকটা ছিল। ও আনমনেই সেটা খুলল। প্রথম পাতার লেখাটা দেখেই পরিষ্কার হয়ে গেল যে কে এই ঘরটা ব্যবহার করত। সুন্দর হস্তাক্ষরে লেখা, আন্না উলাগ নাইগি। গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর গল্পের অন্তিম পর্বের জন্য শুনতে হবে আগামীকাল রাত ঠিক 8টায়, শুধুমাত্র নিশিডাক গল্পের আড্ডায়।